ফেসবুকে কেউ একজন নিজের পাড়ার কোনো একটি কাহিনী এরকম শেয়ার করেছিলেন। সেটা জাস্ট একটা ছোটো পোস্ট ছিল যে আমাদের এরকম দেখেছিলাম আমাদের পাড়ার একটি ছেলে পুজো করতে করতে পাগল হয়ে গেছিল, তারপরে তাকে তার বাড়ির পাড়ার যে পাড়ার যে পুরোহিত মন্দিরের, তিনি বারণ করেছিলেন যে অজানা কোনো মূর্তি তুমি এভাবে পুজো করো না, তার নিয়ম আছে। তারপর একদিন ছেলেটি আত্মহত্যা করে। মানে এই বোধহয় ভোগ গল্পের পরেই সরস্বতী পুজোর সময় দেখছি প্রচুর জায়গায় দেবী মাতঙ্গীর পুজো হচ্ছে, অনেক ক্লাবে, সব জায়গাতেই আমাকে ফেসবুকে ট্যাগ করা হয়, দাদা দেখো। আমি এখানে কিছু কমেন্ট করি না বটে, কিন্তু ওভাবে দেবী মাতঙ্গীর পুজো করা উচিত নয়। পটমঞ্জুরি গল্পের একটা সিন আছে, যেরকম পাহাড়ের উপর থেকে আদিবাসী মেয়েরা নেমে আসছে হাতে খড়গ নিয়ে, পেছনে শিয়ালের দল, তারা আক্রমণ করতে নেমে আসছে পটমঞ্জুরিতে। ওই ওই সিনটা আমার স্বপ্নে পাও। নেগেটিভ এনার্জি তুমি যদি নিজের মধ্যে লালন পালন করো, ইনকালকেট করো, সে তোমাকে একদিন ধ্বংস করবেই। কিছু কিছু লোকে দেখলে আমার মনে হয় সামথিং ইজ রং উইথ দ্যাট গাই। ভালোবাসাই হলো সব থেকে বড় তন্ত্র। নমস্কার প্রত্যেকেই, নোটবুক কলকাতার পক্ষ থেকে আবারও আমি অনুভব চলে এসেছি আপনাদের কাছে। নোটবুক কলকাতা নিবেদিত কালীক্ষেত্র কলকাতার লাস্ট এপিসোড ছিল আমাদের লাস্ট পডকাস্ট, যেই পডকাস্টে আমরা আলোচনা করেছিলাম তন্ত্র নিয়ে। সেই পডকাস্টটিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমরা প্রত্যেকের কাছে, পুরো নোটবুক কলকাতা টিম খুবই কৃতজ্ঞ। এবং এতটা ভালোবাসা, এতটা রেসপন্স, এতটা এনকারেজমেন্ট পাওয়ার পরে আমরা ভাবলাম যে না, এবার পডকাস্ট নিয়ে একটি সিরিজ বার করা যাক, যেখানে আমরা খোলামেলাভাবে বেশ কিছু টপিকে আমরা আলোচনা করতে পারবো। এবং সেই সিরিজের আজ হচ্ছে তার প্রথম এপিসোড। এই প্রথম এপিসোডে আমরা একজন বিশেষ অতিথিকে পেয়ে গেছি আমাদের সাথে। ওনার সম্বন্ধে নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না, কারণ ওনাকে আপনারা প্রত্যেকেই চেনেন। ওনার লেখা ভৌতিক, অলৌকিক, অকাল্ট জনরের গল্প আপনারা কখনো শুনেছেন সানডে সাসপেন্সে, কখনো বা গপ্প মিরে ঠেকে। আশা করছি আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। হি ইজ নান আদার দ্যান অথর মিস্টার অভিক সরকার। পডকাস্টটি শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, এই পডকাস্টটি দেখছেন, প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর খুব বেশি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর তার থেকেও যদি বেশি ভালো লাগে তাহলে সবার কাছে পৌঁছে দেবেন, শেয়ার করে দেবেন। আর কুইক আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের পডকাস্টটি। অভিকদা নমস্কার। নমস্কার নমস্কার, ধন্যবাদ। আগে বলুন কেমন আছে? আছি, ভালো আছি, মা ভবতারিণীর কৃপায় ঠিক আছে। আচ্ছা, খুব ভাল লাগছে আজকে আপনাকে পেয়ে। মানে আমরা সত্যি সানডে একটা দিনে আপনি আপনার সময় বার করে আমাদেরকে দিয়েছেন, সত্যি খুব ভাল লাগছে। যেই কারণে আজকে আমাদের এই পডকাস্টটি করা, তার প্রথম প্রশ্ন এটাই যে ভোগ গল্প থেকে মানুষের সাথে একটা ইন্টারাকশন হয়েছে। এই ভোগ গল্পের পেছনে আপনার ইন্সপিরেশনটা কী করে? কোনো গল্প লেখার পেছনে না কোনো ইন্সপিরেশন থাকে না। মানে গল্প লেখাটা মানুষের মানে লেখকের মধ্যে হঠাৎ আসে, মানে অকস্মাৎ। আমি হয়তো যাচ্ছি, দেখছি একটা দৃশ্য, দেখলাম কোথাও, হয়তো কোনো মা কোনো তার ছেলেকে বকছেন, বা বহু হয়েছে যে আমি গেছি একটি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি, আমি সেলসের লোক, সারা দেশে ট্যুর করতে হয়, অযোধ্যায় পাহাড়ে গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি, দাওয়ায় একটি মা এবং ছেলে বসে আছে, কথাবার্তা বলছে, এবং মায়ের মুখটা খুব বিষণ্ণ, মানে কোনো একটা খারাপ খবর পেয়েছে, এবং ছেলে চেষ্টা করছে মাকে কমফর্ট করার, আর কি, যে দুঃখ করার কি আছে। এইরকম ছোট ছোট দৃশ্য থেকে গল্পের জন্ম হয়। ভোগ গল্পটা আমার যতদূর মনে পড়ে, ফেসবুকে কেউ একজন নিজের পাড়ার কোনো একটি কাহিনী এরকম শেয়ার করেছিলেন। সেটা জাস্ট একটা ছোটো পোস্ট ছিল যে আমাদের এরকম দেখেছিলাম আমাদের পাড়ার একটি ছেলে পুজো করতে করতে পাগল হয়ে গেছিল, তারপরে তাকে তার বাড়ির পাড়ার যে পুরোহিত মন্দিরের, তিনি বারণ করেছিলেন যে অজানা কোনো মূর্তি তুমি এভাবে পুজো করো না, তার নিয়ম আছে। তারপর একদিন ছেলেটি আত্মহত্যা করে, দেখা যায়। হ্যাঁ, তো এইটুকু একটা ছোটো পোস্ট ছিল। তো সেটা দেখে আমার মনে হলো যে কেন এরকম হতে পারে, যে কী দেবী, কী পুজো করলে কী হতে পারে।
তো ধীরে ধীরে গল্প লেখা শুরু করলাম, এবং গল্প লেখাটা অনেকটা তুমি দেখেছো বলে, এখন তো দেখা যায় না, ছোটোবেলায় আমার মা মাসি এদের দেখেছি উলের কাঁটা দিয়ে সোয়েটার বুনতে। এখন তো সবই লোকে রেডিমেড পরে, ছোটবেলায় দেখেছি উলের কাঁটা দিয়ে সোয়েটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা শীতকালে আসার আগে এই সময় করতেন। তো এই গল্প লেখাটা অনেকটা উলের কাঁটা দিয়ে সোয়েটার বোনার মতো আর কি। একটার পর সেন্টেন্সের পর সেন্টেন্স মিলিয়ে মিশিয়ে, তারপরে লজিক্যাল ফ্লো থাকে। যদি ছেলেটি এই হয় তার কারণ কি হতে পারে, যদি এই কারণ হয় তার পেছনে কি কি যাকে বলে রহস্য থাকতে পারে, সেটাকে লজিক্যাল হতে হবে, ইলজিক্যাল হলে চলবে না। তো যতই ভৌতিক গল্প লিখি তারও তো একটা ভূতেরও লজিক মেনে চলে আর কি। তারও তো, আর যদি অকাল্ট নির্ভর বা তন্ত্র নির্ভর গল্প লিখি তার তো একটা বিশেষ পড়াশুনো আছে, মানে উল্টো পাল্টা লিখে দিলেই হয় না। তো সেই করতে করতে গল্পটা লিখলাম। তো ঈশ্বরের আশীর্বাদ, অনেক জনপ্রিয় হয়েছে গল্পটা। একদম, মানে আমি যখন ভোগ গল্পটি শুনি, মানে শুনতে শুনতে এমন একটা পর্যায়ে চলে যায় না, জিনিসপত্রগুলো আমার সামনে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আমার সামনে একটা মূর্তি আছে, মানে ইটস লাইক, মানে কি ওটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমি যখন শুনছিলাম এটা একটা রুমের মধ্যে। আর একটা জিনিস যেটা প্রশ্ন করার, এই যে মূর্তি, মানে এরকম কি কখন হতে পারে যে একটা মূর্তি বাড়িতে আনার পরে যে আমার সাথে মানে এরম ইনসিডেন্ট হচ্ছে, বা আমি হয়তো মনের অজান্তে, এটা কি কতটা রিয়েলিটি কি হতে পারে জিনিসটা রিয়েল লাইফে? দেখো, আমি হয় তুমি এটা বিশ্বাস করো অথবা বিশ্বাস করো না, এই দুটোর মাঝামাঝি কিছু নেই, ঠিক আছে? প্রতিটি আমরা যারা বিশ্বাস করি, যারা তন্ত্র পড়ি বা তন্ত্র মতে বিশ্বাস করি বা মনে করি যে তন্ত্র একটা জীবনচর্যার অংশ, তার যে রিচুয়ালস, মানে প্রতিটি ধর্মেরই দুটো পার্ট আছে। একটা হচ্ছে তোমার যাকে বলে স্পিরিচুয়াল পার্ট, একটা রিচুয়ালিস্টিক পার্ট, এবং দুটো কোথাও গিয়ে খুব অঙ্গাঙ্গিভাবে একে অন্যের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে আর কি। আমি যদি মনে করি যে হ্যাঁ আমি শাক্ত দর্শনে বিশ্বাস করি, বা আমি আদ্যাশক্তি মহামায়া বা কেউ একজন শক্তি আছেন যিনি জগৎ চালাচ্ছেন, যদি এই কনসেপ্টে বিশ্বাস করি, তাহলে তার রূপের যে কটি প্রকাশ আছে এবং সেই কটি প্রকাশকে পুজো করার যে কটি, বা তাকে প্রসন্ন করার বা তার কাছে প্রার্থনা করার যে কটি মাধ্যম বা পদ্ধতি আছে, সে কটি আমার মান্য করা উচিত। আচ্ছা, ঠিক আছে। দশমহাবিদ্যার তো তুমি জানোই, নাম শুনেছি। দশমহাবিদ্যার সব দেবী তো আর গৃহীর পক্ষে পুজো করার জন্য উপযুক্ত নন। যেমন দেবী ছিন্নামস্তা, দেবী বগলা, দেবী ধূমাবতী, এরা কেউ গৃহীর পুজো করার জন্য নন। আচ্ছা, কেন নন? আচ্ছা, প্রতিটি দেবী ধরা হয়, দশমহাবিদ্যার দেবী এক একটা বিশেষ ধরনের সাধকের একটি বিশেষ ধরনের কামনা বা ইচ্ছা পূর্ণ করেন। এরা বেশিরভাগই হচ্ছেন মোক্ষ প্রাপ্তির দেবী, মানে মোক্ষ লাভ, মোক্ষ দাত্রী দেবী আর কি। যিনি সাধু সন্ন্যাসী, যিনি আমরা বলি পূর্ণাভিষিক্ত কৌল, মানে যিনি তান্ত্রিক হয়েছেন, তারও বিভিন্ন ওই স্কুলের যেমন ডিগ্রি থাকে বিভিন্ন, তারও অনেক বিভিন্ন এরকম অভিষেকের ডিগ্রি থাকে। যিনি পূর্ণাভিষিক্ত হয়েছেন কৌল, একমাত্র তার অধিকার আছে এই দেবীর পুজো করার এবং মোক্ষ প্রাপ্তি বা মোক্ষ চাওয়ার, নির্বাণ প্রাপ্তি হওয়ার। এখন আমি যদি সংসারী গৃহী মানুষ হই, আমি মোক্ষ চাইবো কেন? আমি তো চাইবো যে ধনে পুত্রে হয়। যেমন দেবী কালিকার 26টি রূপ আছে, মানে আমি জানি 26টা, কেউ ওপর নিচে আরো কম বেশি বলতেই পারেন। তাদের মধ্যে দক্ষিণা কালী বা রক্ষা কালীকে বাড়িতে দিব্যি পুজো করা যায়। দেয়ারার কালী মূর্তি বা তার রূপ আছে, যেমন শ্মশান কালী বা গুহ্য কালী, গৃহীর পক্ষে পুজো করা নিষিদ্ধ। একমাত্র যিনি তান্ত্রিক, দীক্ষিত তান্ত্রিক, তাকে সেই জায়গাতে সেভাবেই তাকে পুজো করতে হয়। ফলে যদি আমি স্পিরিচুয়ালিটিকে মানি, তাহলে আমার রিচুয়ালসগুলো মানা উচিত। সেইখান থেকে আমি মনে করি যদি দেবী মাতঙ্গীর পুজোর এই উপচার থাকে, তাহলে তাকে সেভাবেই পুজো করা উচিত। যদি তুমি বিশ্বাস না করো, করো না, মানে কেউ তো বাধ্য করছে না করতে। যদি বিশ্বাস করো, যদি পুজো করো, তাহলে তুমি কিন্তু শাস্ত্র মতে বিধি আচার মেনে পুজো করবে। এটাই আমার রিকোয়েস্ট। মানে আমি রিসেন্টলি দেখেছি, আমার বলা উচিত নয় এখানে বলছি বলে আর কি, মানে বোধহয় ভোগ গল্পের পরেই সরস্বতী পুজোর সময় দেখছি প্রচুর জায়গায় দেবী মাতঙ্গীর পুজো হচ্ছে, অনেক ক্লাবে, সব জায়গাতেই আমাকে ফেসবুকে ট্যাগ করা হয়, দাদা দেখো। আমি এখানে কিছু কমেন্ট করি না বটে, কিন্তু ওভাবে দেবী মাতঙ্গীর পুজো করা উচিত নয়। দেবী সরস্বতীর পুজো হচ্ছে, আপনি দেবী সরস্বতীর মূর্তি আনুন, ক্লাবে রাখুন, পুজো করুন, আনন্দ করুন, ঠিক আছে,
কিন্তু দেবী মাতঙ্গী বা এই যারা দেবীরা আছেন, কমলা আছেন, ভুবনেশ্বরী আছেন, তারা, কালী, যে কজন দেবী আছেন তাদের কিন্তু পূজা বিধি, পূজা রীতি আলাদা। তা সেটা নিয়ে বোধহয় ছেলে খেলা না করা উচিত আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আচ্ছা, দেবী মাতঙ্গী আর সরস্বতী দেবীর সাথে কি কোনো ইয়ে আছে? হ্যাঁ, মানে দেবী মাতঙ্গীকে ধরা হয় দেবী সরস্বতী তান্ত্রিক রূপ। আচ্ছা, দশমহাবিদ্যার তিনি তান্ত্রিক। যেমন দেবী কমলা, তাকে ধরা হয় দেবী লক্ষ্মীর তান্ত্রিক রূপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আচ্ছা, এই যে কিউরিও শপে যে এরকম একটা মূর্তি, এটা আমি আমার পার্সোনাল প্রশ্ন থেকে তোমাকে জিজ্ঞেস করছি, সত্যি কি এরকম পাওয়া যেতে পারে? হ্যাঁ, না পাওয়া যাওয়ার কি আছে। প্রচুর পুরনো জমিদার বাড়ি আছে যারা বিভিন্ন ধরনের নিজের কিউরিও বিক্রি করে দেয়, নিজের বাড়ির মূর্তি বিক্রি করে দেয়, পাওয়া যেতেই পারে, না পাওয়া হয়তো মানে ওরা জানে না যে এই মূর্তির পেছনে কি রহস্য আছে বা এটার হতেই পারে, একদম হাইলি পসিবল, না হওয়ার কি আছে। যেমন আমি একটা অডিয়েন্সের একটা জিনিস শেয়ার করি, আমি যখন দার্জিলিং গেছিলাম ঘুরতে, তো আপনারা দার্জিলিং গেলে দেখবেন অনেক ধরনের দোকান থাকে, যেমন পুরনো দোকান আমাদের কলকাতায় ইভেন আছে, রাসেল এক্সচেঞ্জের নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন। ওখানে অনেক সময় আপনি যদি একটু ভালো করে অবজার্ভ করে যদি ঘুরে দেখেন, দেখবেন অনেক পুরনো মূর্তি আছে, দোকানদাররা কিন্তু সেল করতে চায় না। তখন মানে এই ভোগ গল্পটা বা তোমার সাথে এই ইন্ট্রোডাকশনটা হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে দিস ইজ দ্য রিজন। না, দোকানদাররা যখন রেখেছে নিশ্চয়ই বিক্রি করার জন্য, দোকান সাজাবার জন্য তো রাখেনি। তার একটা কারণ হতে পারে, তারা আশা করে যে তারা হয়তো আরো ভালো দাম পাবে, বা এটা হয়তো সত্যি কোনো কি বলবো যাকে বলে মানে মানে আরো যতটা পুরনো বলে মনে হচ্ছে সত্যিকার আরো বেশি পুরনো, তার আরো বেশি কোনো আর্কিওলজিক্যাল কোনো ভ্যালু আছে, সে আরো বেশি দাম পাবে। সে যতদিন রাখবে ততদিন দামটা হয়তো ইনক্রিজ করতে পারে, বা হয়তো আর্ট ওয়ার্ক খুব দুর্দান্ত। মানে আজকে যদি আমি ধরা যাক তিব্বতের পোতালা প্রাসাদ থেকে যদি কোনো কয়েক মানে দলাই লামার বেশ ঊর্ধ্বতন কয়েক পুরুষ আগের কোনো বুদ্ধ মূর্তি নিয়ে আসি, তার কয়েক কোটি টাকা দাম হবে। কয়েক কোটি কি মানে মানে বেশ কয়েক কোটি টাকা দাম হবে। সেটা তো আমি রাসেল এক্সচেঞ্জে গিয়ে কিনতে পারবো না। দাদা এটা জিপে করবো 10 কোটি টাকা, মূর্তিটা আমায় দিন, এরকম হতে পারে না। তো সেটা একটা কারণ হতে পারে। তবে সচরাচর কি হয়, আমরা যখন আমরা দেবীকে ঠাঁই নাড়া করি, যখন মূর্তি তুলে নিয়ে যাই, যখন মূর্তি বসাই পুজো করি, তার আগে তাদের প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। যখন আমরা মূর্তি তুলি তখন ধরা হয় যে সেই প্রাণ প্রতিষ্ঠাটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তখন তাকে যদি কেউ পুজো করতে চান, তখন তাকে কিন্তু আবার কোথাও প্রতিষ্ঠা করতে হবে। মানে ধরা যাক আজকে আমাকে কেউ তার বাড়ির কালী মূর্তি আমাকে দিয়ে বলে, নভিক তুমি বাড়িতে নিয়ে গিয়ে পুজো করো, আমি আর পুজো করতে পারছি না। আমি কিন্তু সেই কালী মূর্তি এনে যথাবিহিত উপাচারের সঙ্গে আমার বাড়িতে তাকে প্রতিষ্ঠা করতে হবে, তবে আমি কি তাকে পুজো করার অধিকার পাবো। একদম, হ্যাঁ একদম। তুমি যেরকম বললে যে কোনো একটা মূর্তিকে প্রতিষ্ঠিত করতে হয়, কিন্তু এটা খুব আপসেটিং। এটা আমি বলছি অডিয়েন্সকেই বলছি, কখনো আমরা যদি গঙ্গার পাড়ে যাই বা কোনো গাছের বটতলার নিচে দেখি, অনেক দেখবেন প্রতিষ্ঠিত মূর্তি পুজো করার পরে আমরা ওখানে রেখে দিই। প্রপারভাবে কীভাবে বিসর্জন দিতে হবে, ওনার কী করে কি এটা হিন্দু ধর্মের রিচুয়াল, যে আমরা যদি কোনো কেউ অক্ষম হন যে আমি আর পুজো করতে পারছি না, বা আমার আর যাকে বলে বংশধর নেই, তার এক উপায় হচ্ছে কাছে কোনো মন্দিরে দান করে দেওয়াটা। হ্যাঁ, মানে আমার যদি ধরা যাক বাড়িতে আমার প্রতিষ্ঠিত অষ্টধাতুর বালগোপাল আছে, কথা বলছি, তাকে তো আমি আর একটা বাইরে আমি অশ্বত্থ গাছের নিচে রেখে আসতে পারি না। আমি কাছে কোনো মন্দিরে দান করে দেবো, বা কোনো গুরুভ্রাতা যিনি আছেন, যিনি দীক্ষা নিয়েছেন আমার সঙ্গে, তাকে বলবো ভাই তুমি এর পুজো করো। অনেক সময় হয় আমি আমার বাড়ি বালগোপাল, আমি যাচ্ছি কোথাও ঘুরতে, আমি গুরুভ্রাতাকে দিয়ে গেলাম, ভাই এই কদিন তুমি পুজো করো, তুমি সেবা করো। আর যদি কোনো মাটির মূর্তি হয় তাহলে তাকে বিসর্জন দেওয়ার অনেক উপায় আছে। তার সবচেয়ে প্রচলিত উপায় হচ্ছে নদীতে বা বহমান জলে ভাসিয়ে দেওয়া, আর কি, বা পুকুরে বিসর্জন দেওয়া, অথবা গাছের নিচে রেখে আসে। কিন্তু খুব মানে আমি জানি না, আমার কেন খুব একটা ভালো লাগে না যখন দেখি যে ধরুন খুব নোংরা একটা জায়গার মধ্যে একটা মন্দির, হয়তো সেই মন্দিরে কি পুজো করা হতো, কিন্তু সারপ্রাইজিংলি সেই মন্দিরের যে ঠাকুরটি এমন একটা জায়গায় পড়ে আছে, ওখান দিয়ে খুব নোংরা ভাবে একটা মানে এটা এরকম। তুমি যদি পশ্চিমবাংলা গ্রামেগঞ্জে ঘোরো, আমি প্রচুর ঘুরেছি, আমি জানি এত অজস্র জায়গায় এত অজস্র মন্দির আছে, দেখলে কষ্ট হয়। বোঝা যায় যে এককালে বহু যত্ন সহকারে মন্দির বানানো হয়েছিল, এখন ভগ্নপ্রায় দশা। তার গা বেয়ে বড় মানে বট গাছ উঠেছে, সে ঝুড়িতে পুরো চেপে ধরেছে মন্দির। ভেতরে হয়তো শিবলিঙ্গ ছিল এককালে, এখন নেই বা ভাঙা, জানি না। আমার তো মনে হয় স্থানীয় মানুষের সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত। বাট ঠিক আছে, বা মানুষ যা মনে করেন যেটা উচিত তারা তাই করেন।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার গল্পে পড়ে বা তোমার গল্প কখনো বিভিন্ন প্ল্যাটফর্মে শুনে আমরা পেয়েছি ভৌতিক, অলৌকিক আর অকাল্ট জনের জিনিস। তোমার লাইফে কি কোনো এক্সপিরিয়েন্স হয়েছে যেটা দেখে তুমি বলছো না? আমার একটি হয়েছিল, মানে সেটা খুব মাইল্ড। আমি লিখেছি মার্কেট ভিজিট বলে আমার একটি বই আছে, মানে ওটাই প্রথম বই, ম্যাঙ্গালোরে ঘটেছিল। সেটা আমি বহু জায়গায় বলেছি, মানে আমি আর রিপিট করছি না আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কিন্তু আমার জীবনে ওই একটি আমার মোটামুটি মানে ভূতেদের সঙ্গে আমার একটা বিরোধ আছে আর কি। তারাও খুব একটা পছন্দ করে না, আমিও খুব একটা পছন্দ করি না। মানে বিরোধ মানে তারাও আমাকে দেখা দিতে চায় না, আমিও হয়তো তাদের দেখতে চাই না। আচ্ছা আচ্ছা। কিন্তু মানে তোমার গল্প যখন পড়ি, মানুষ কিন্তু একদম ওই জোনে ঢুকে যায়, মানে দেখতে পাচ্ছে যে এই জিনিসটা ওনার সাথেই হচ্ছে, বা কখন আমি যখন লাইট বন্ধ করি আমি ভয় লাগে, বা আমার পেছনে কি কেউ আসছে। আমার ভূতের ভয়টা খুব কম বা নেই বললেই চলে, এবং খুব সম্ভবত সেই জন্যই ভূতের গল্প লিখতে পারি। মানে আমার লিখতে ভয় লাগে না। তো মানে আমাকে প্রচুর লোক জিজ্ঞেস করেন, আপনি এত ভয়ের গল্প লেখেন, আপনার লিখতে ভয় লাগেনি? আমাদের তো পড়তে ভয় লাগে। আচ্ছা, কখনো জিনিসটাকে এফেক্ট হয়েছে তোমার? না, আমার সেরকম কোনো খুব একটা মানে হয় না, একটা কাজ আমরা যখন খুব অনেক সময় ধরে করছি, একটা জিনিস নিয়ে আমরা খুব ওটার মধ্যে ডুবে আছি বা লিখছি, অনেক সময় না যে মাথার মধ্যে একটু স্ট্রাইক করছে, মানে কিছু একটা আনইজি ফিল বা না, আমার আজ অব্দি ইজিনেস আনইজিনেস কোনো কিছু ফিলিং কিছু হয়নি। কিছু কিছু গল্পের শেষ দৃশ্য আমি স্বপ্নে পেয়েছি, মানে স্বপ্নাদ্য দৃশ্য যাকে বলে। তার কারণ খুবই সিম্পল। আমি ওই জিনিসটা নিয়ে ভাবছি, রাত দিন ভাবছি কি করে শেষ হবে। সে তো আমি লোকে বলে বেঞ্জিন, তার যে স্ট্রাকচার, বেঞ্জিন যে স্ট্রাকচারও বৈজ্ঞানিক কেকুলে স্বপ্নের মধ্যে পেয়েছিলেন। তার কারণ তিনি ওটা ভাবছিলেন, তার অবচেতনে ছিল ব্যাপারটা। আমার ছোটবেলায় আমি যখন ক্যালকুলাস করতাম, ভাবছি কি করে অঙ্কটা করবো, তারও সলিউশন স্বপ্নে পেয়েছি, এমনও হয়েছে। ফলে এটা নিয়ে অলৌকিক কিছু নেই। যেহেতু একটা গল্প নিয়ে ভাবছি, তার শেষটা আমার বহুবার হয়েছে। আমি একদম মানে স্বপ্নের মধ্যেই পেয়েছি এই গল্পের শেষটা এরকম হবে। পটমঞ্জরি বলে আমার একটি উপন্যাস আছে। পটমঞ্জরি গল্পের একটা সিন আছে, যেরকম পাহাড়ের উপর থেকে আদিবাসী মেয়েরা নেমে আসছে হাতে খড়গ নিয়ে, পেছনে শিয়ালের দল, তারা আক্রমণ করতে নেমে আসছে পটমঞ্জরিতে। ওই সিনটা আমার স্বপ্নে পাওয়া। এরকম 2-4টে এরকম সিন আছে আমার, যেহেতু ভাবছি সেই জন্য অবচেতন মনে আছে, সেটা স্বপ্নে ভেসে উঠেছে। আজ অব্দি একটিবারই আমি লেখার সময় ভেবেছিলাম লিখবো কিনা। আমার পেতবত্থ বলে আমার একটি উপন্যাস আছে, পেতবত্থ বলে। তাতে একটি কুকুরকে বলি দেওয়ার সিন আছে। হ্যাঁ, একটা টিবেটান ম্যাস্টিফ, তার নাম শিনজে। তাকে মুশকিল হচ্ছে, আমি নিজে এত কুকুর প্রেমী, আমি এত কুকুর ভালোবাসি, ওইটি আমি লেখার সময় বারবার ভেবেছি এই সিনটা লিখবো কি লিখবো না। কিন্তু তারপর ভাবলাম না, ঠিক আছে, যখন এতটা এগিয়েছি লিখেই ফেলি। ওই একটিবারই আমার মনে হয়েছিল যে কথাটা আমার লেখা উচিত হচ্ছে কি হচ্ছে না। এছাড়া আজ অব্দি ওরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি। আচ্ছা, অথর অভিক সরকারের কাছে নেগেটিভ এনার্জি কি? তাহলে বলতে হয় অথর অভিক সরকারের কাছে পজিটিভ এনার্জি কি। দেখো, এটা আমি পরমব্রতকের সঙ্গেও আমার যে একটা ইন্টারভিউ হয়েছিল বাগবাজার ঘাটে, পরমব্রত আমার জিজ্ঞেস করেছিলেন যে, অভিজ্ঞতা তোমার মতে ঈশ্বর কি, ভগবান কি? আমি বলেছিলাম যে এই যে আমরা প্রত্যেকে ভালো হতে চাই, আমাদের মধ্যে একটা ভালো ব্যাপার আছে, আমরা ভালোত্বের দিকে যেতে চাই। ওই যে বলি অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতঙ্গময়, ওই যে কালেকটিভ শুভত্ব মানুষের, ওটাই ভগবান। তুমি দেখবে যে একজন অপরাধীও যখন কোথাও প্রার্থনা করে, পুজো করে, বা নামাজ পড়ে, বা যিশুর সামনে ক্যান্ডেল জ্বালায়, সেও কিন্তু ভালো চায়। কখনো বলে না আমাকে আরেকটু বেটার ক্রিমিনাল করো, আমাকে আরেকটু বেটার টেরোরিস্ট করো। সেও কিন্তু কারণ হয় নিজে ভালো চায়, বা সন্তান সন্ততির ভালো চায়, বা কারো না কারো ভালো চায়, নিজের সমাজের ভালো চায়। মানুষ বেসিক্যালি মানে ভালো জাতের প্রাণী আর কি। মানুষ সবার ভালো চায়, শুভত্ব ব্যাপারটার প্রতি মানুষের একটা আকর্ষণ আছে। বা সেটা কোনো কারণে মানুষ, যাকে বলে দৈবগতিকে হোক, প্রারব্ধ কর্মের জন্য হোক, পাপের পথে পা পারে, সেটা অন্য কথা। কিন্তু এই যে মানুষের যে এই যে কালেকটিভ ভালোর দিকে যাওয়ার যে ইচ্ছে, ওটাই পজিটিভ এনার্জি। আর নেগেটিভ এনার্জি হচ্ছে ঠিক তার উল্টোটা। মানুষ যখন কারো ক্ষতি করতে চায়, ভাবে এইটা করলে আমার উন্নতি হবে, ওর ক্ষতি করলে আমার ভালো হবে, বা অকারণে অন্যের কি বলে সর্বনাশ করার যে একটা ইচ্ছে, সেগুলিকে আমি নেগেটিভ এনার্জি বলে মনে করি। এবং তন্ত্রেও আছে, তন্ত্রেও প্রচুর নিম্ন শ্রেণীর তান্ত্রিক আছেন যারা এরকম মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, যেগুলোকে আমরা অভিচার ক্রিয়া বলি। এবং আজ অব্দি
যে কজন তান্ত্রিকের কথা আমি শুনেছি যারা এইসব অভিচার ক্রিয়া করেন, তারা নিম্ন শ্রেণীর তান্ত্রিক, তার কারো কখনো ভালো হয়নি। নেগেটিভ এনার্জি তুমি যদি নিজের মধ্যে লালন পালন করো, ইনকালকেট করো, সে তোমাকে একদিন ধ্বংস করবেই। তুমি যদি ভাবো তোমার বাড়ির ব্যাকইয়ার্ডে তুমি সাপ পুষেছো যে প্রতিবেশীকে কামড়াবে, সে তোমাকে একদিন কামড়াবে। অন্য একদম কোনো নেগেটিভ এনার্জি কোনোদিন কারো কখনই ভালো করতে পারে না। মানুষের খারাপ চাওয়াই হচ্ছে নেগেটিভ এনার্জি, মানুষের ভালো চাওয়াই হচ্ছে পজিটিভ এনার্জি। এর বাইরে যত আমরা বলি এর পজিটিভ ভাইব, নেগেটিভ ভাইব, কোনো ওই গাছ মতো এই রাখো, এই রাখলে এই হবে, সেগুলো সব নিজের মনের যাকে বলে দিল কি তাসাল্লি কে লিয়ে। ঠিক আছে, বাকি ঠাকুরের আমার কাছে এটাই, ঈশ্বরের নাম গান করো, তার নাম করে ভালো কাজ করো, মানুষের ভালো চাও, এর থেকে বেশি প্রার্থনা কিছু দরকার হয় না। আচ্ছা, মানে একটা মানে বেস্ট উইশ যাকে আমরা চাই, মানে সবার জন্য একটা যেটা চাওয়া। তুমি দেখবে আমরা যখন ওই ইয়েতে কি বলে মহালয়ার দিন যখন যে তর্পণ করি, আমার এই পুরো শ্লোকটা মনে নেই, আব্রহ্ম জাস্ট পুরো লাইনটা আমার মনে নেই, খুব শক্ত শব্দটা, তাতে মানে ব্রহ্ম থেকে তৃণদল অবধি সমস্ত যারা মানে তৃণাতি ক্ষুদ্র যে প্রাণী, তাদেরও মঙ্গল কামনা করা হয়। আচ্ছা, হ্যাঁ, এটাই হচ্ছে মানে আমরা যখন তর্পণ করি, তর্পণের মন্ত্রটাই তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার এক্স্যাক্ট শব্দটা আমি হয়তো একটু গুগল দেখে বলতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, কিন্তু ওই যে সবার শুভ চাওয়া, সবার ভালো হোক, এইটাই পজিটিভ এনার্জি, এটাই শুভ এনার্জি, এটাই মানুষের মধ্যে দেবত্ব। আচ্ছা, এটা কি কখনো থিঙ্কিং, মানে আমি যদি ভালোটা ভাবি তাহলে সেটা হয়তো একদম মানে, এবং এটা আমার দেখবে মানে যাকে বলে ধর্মগুরুরা প্রচুর বলে গেছেন, যারা শিক্ষক তারা বলেন যেরকম সৎসঙ্গে স্বর্গবাস, মানুষের সঙ্গে। হ্যাঁ, ইউ টক টু মানে পিপল যারা পজিটিভ এনার্জি, যারা ওই রকম ভাবেন, তাদের সঙ্গে মেশো, তোমার চিন্তাটা ওই রকম হবে। তুমি যদি অন্যরকমভাবে মেশো, অন্য নেগেটিভ চিন্তাভাবনা বহন করেন কারোর সঙ্গে মেশো, ওই এফেক্ট তোমার উপরেও আসবে। এবং এটা আমি সবসময় মেনে চলি, যে আমি অস্বস্তি হয় যে ভাই আমার জানি না, এখন হয়তো আমার জানি না, আমার হয়তো লোকে বলবে বা কোনো অলৌকিক শক্তি, বাট কিছু লোককে দেখলে আমার মনে হয় সামথিং ইজ রং উইথ দ্যাট গাই। ফিল করেছো? হ্যাঁ, এটা আমি খুব স্ট্রংলি ফিল করি। আমার বেশ কিছু, নাও ডোন্ট আস্ক মি যে আমায় দেখে কি মনে হচ্ছে, ঠিক আছে, বাট ইয়েস, আমার বেশ কিছু লোককে আমার দেখলেই মনে হয় যে এই লোকটা খুব ভালো লোক। কথা বলি, কিছু লোককে দেখলেই আমার মনে হয় আমার একে এড়িয়ে চলা উচিত, এই লোকটা ঠিক না। কি দেখে বোঝো? ওটা আমি বলতে পারবো, ওটা আমার দেখে মনে হয় যে একটা নেগেটিভ অরা থাকে, দেখে আমার মনে হয় হয়তো প্রচন্ড মানে খুব সুটেড বুটেড, ওয়েল ড্রেসড, চমকে কথাবার্তা বলছে, ভালো পার্সোনালিটি, কিন্তু দেখতে সুন্দর, এমন না যে দেখতে ফর্সা ডক্টর, বা ফর্সা না হয়তো কথাটা খুব মানে ইয়ে শোনালো, বর্ণবাদী শোনালো, ভালো দেখতে ভালোই, তবু আমার লোকটা কেন জানি কথা বললে মনে হয় বা দেখলেই মনে হয় যে না ঠিক না, বা দুটো কথা বললে মনে হয় সামথিং ইজ রং উইথ দ্যাট গাই। এবার এমনও দেখেছি, আমি জাস্ট বসে আছি চুপচাপ এক জায়গায়, কার জন্য ওয়েট করছি, পাশে একটা ঠেলাওয়ালা মানে রিক্সাওয়ালা, টানা রিক্সাওয়ালা, সে চুপচাপ বসে আছে, মুসলিম ভদ্রলোক বোঝা যাচ্ছে, দাড়ি লুঙ্গি পরে চুপচাপ এবং উদাস মনে বসে আছে, টানা চোখ, এবং একটা বিড়ি খাচ্ছে। আমি এমনি জিজ্ঞেস করলাম, কি চাচা কোথায় থাকো, কোথায় যাবে? এই তো এখানে থাকি, এখানে যাবো। এই কথা বলতে মনে হয় না লোকটা ভালো লোক। আচ্ছা, মানে এই লোকটা ভালো লোক, এই লোকটা সৎ লোক, এই লোকটা সৎ লোক, ভালো লোক, খেটে খায়, কারো ক্ষতি চায় না। এইটা আমার খুব স্ট্রং, এটা আমার ভীষণ স্ট্রং। হ্যাঁ, এটা আমি যেটা বলতে চাইছিলাম যে অডিয়েন্সরা হয়তো রিলেট করতে পারবেন। আমাদের রোজকার জীবনে যখন আমরা চলাফেরা করি, অনেক সময় অনেক মানুষ, বিভিন্ন মানুষের সাথে আমরা ইন্টারাক্ট করি, কখনো আমরা একটা ভালো ভাইব পাই, কখনো একটা নেগেটিভ ভাইব পাই। সো ওই নেগেটিভ পজিটিভের যে ডিফারেন্সটা মানে অভিজ্ঞতা খুব ভালো করে কিন্তু এক্সপ্লেন করে দিয়েছেন। সো গুজবে কান দেবেন না, বা কেন আজকাল কিন্তু এটা খুব বেশি হচ্ছে, মানে তুমি যেমন মানুষ বলে আমার সাথে একটা ভূতের গল্প, আচ্ছা ওই যে ডুবে গেল ওটার ভেতরে, ভাবছে এইবার তাহলে আমার সাথেও হবে। এবং এটা আমি দেখেছি, হ্যাঁ, এবং যত লোক একটা জিনিস ভাবে না, যে মানে তুমি যদি একটা জিনিস নিয়ে খুব বেশি ভাবো, তুমি আস্তে আস্তে না মানে ইউ ট্রাই টু অ্যাট্রাক্ট ইট টুয়ার্ডস ইউ, তোমাদের ততটা আসতে থাকে। তুমি যদি খুব বেশি ভাবো যে এই লোকটা খুন করলে ভালো হতো,
কথার কথা বলছি। তুমি দেখবে আস্তে আস্তে কোনো না কোনোভাবে তোমার হাতে ওকে খুন করে ইচ্ছে আরও জেগে উঠবে। তুমি তুমি তোমার চোখে এমন উপায় এসে যাবে যে আরে লোকটাকে তো এইভাবেও খুন করা যায়। আচ্ছা, লোকটা সকাল 10টার সময় ওখান থেকে ট্রেন ধরে, ধাক্কা দিয়ে ফেলা যায়। মানে আস্তে আস্তে তোমার মনের মধ্যে তুমি ভাবছো জিনিসটা নিয়ে, তুমি তো একটা নেগেটিভ চিন্তা আকর্ষণ করছো, তোমার মাথা কিন্তু এইভাবে কাজ করতে থাকে। সবসময় নিজের মাথাকে সবসময় পজিটিভ কিছু ভাবনা চিন্তা করাতে হয় বাধ্যতামূলকভাবে। আমি এত জ্ঞান দিচ্ছি বসে তোমাদের এই চ্যানেলে বসে, আমি একদম প্রচুর মানে খুব রাগ হয়েছে, আমার খুব লোকটার উপর রাগ হয়েছে, হাতের কাছে পেলে দেবো ধরে আর কি এরকম। তারপর আবার নিজে আস্তে আস্তে করতে করতে ভাবি তাহলে আমি ওর মতো হয়ে যাচ্ছি, আমিও মানে ওর মতো খারাপ হয়ে যাচ্ছি, এটা আমার বলা উচিত না, আমার একটা ভাবা উচিত। মাইন্ডটাকে ডাইভার্ট করতে হয়, জোর করে ডাইভার্ট করতে হয়, জোর করে ডাইভার্ট করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে নেগেটিভ এনার্জি আমরা তোমার বিভিন্ন গল্পে আমরা পেয়েছি, কখনো পিশাচকে পেয়েছি, কখনো বিভিন্ন ফর্ম অফ, মানে যাকে বলবো আমরা যদি খুব সিম্পল ভাষা বলা যেত, ওটা ভূত, বা যার মাধ্যমে আমরা ভয় পাই, বা একটা মাথার মধ্যে একটা কিছু একটা আমরা যখন পড়ি, মানে জিন বলি বা ভূত, মানে ভূত বলি, পিশাচ বলি। তো এই যে পুরো সার্কেলটা, এটা কি তোমার নেগেটিভ এনার্জির মধ্যে পড়ে? হ্যাঁ, এগুলো সবই নেগেটিভ এনার্জির মধ্যে পড়ে। এবং ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষের ধর্মটা, বিশেষ করে বাঙালির ধর্মটা, এদিকটা এত তন্ত্রভিত্তিক বা কি বলবো মানে রুলড বাই তন্ত্র। তুমি দেখবে বাঙালি বাড়িতে ইদার তার ইষ্ট দেবী হচ্ছেন মা কালী, অথবা ইষ্টদেব হচ্ছেন শ্রী বিষ্ণু। মানে হয় আমরা বৈষ্ণব, হয় নারায়ণ, হয় আমরা বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম শ্রী চৈতন্যের অনুসারী, অথবা আমরা শাক্ত। বাকি আমরা যে ওই সৌর, গানপত্য, শৈব, ওই তিনটের মধ্যে আমরা খুব একটা আমরা মানি না। সৌর গানপত্য আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে প্রায় কেউ নেই। শৈব 2-1 জন থাকতে পারেন যারা যোগী, মানে নাথ যোগী যারা, তারা। বাকি বেশিরভাগই আমরা ওই ধরনের মানে ওই দুটো ধর্মের মধ্যে বিলং করি আর কি। তো হ্যাঁ, এবার এই যে দেবীরা, শাক্ত দেবীরা, তারা যেহেতু বেশিরভাগই মানে অন্তজ শ্রেণীর দেবী, মানে নিম্ন জাতি, নিম্ন বর্গের সেখানকার পূজিতা দেবী আর কি। আমাদের বেশ কিছু দেবী বেদ থেকে এসছেন, দেবী নিরীতি, দেবী উষা, তাদের পূজা অবশ্য খুব একটা করি না আমরা। যাদের পূজা করি আমরা, দেবী কালী হন, বা যে কজন মানে দেবী শীতলা, বা যে কজন দেবী মনসা, সবই কিন্তু অন্তজ এবং নিম্নবর্গের জনজাতির দেবী। এবং তাদের নিম্নবর্গের জনজাতির ধর্মাচরণের একটা বড় লক্ষণ হচ্ছে আত্মাদের পুজো করা, মানে পূর্বপুরুষদের আত্মাদের পুজো করা। হ্যাঁ, পূর্বপুরুষদের আত্মাদের পুজো করা। তাদের মধ্যে ভূত প্রেতের প্রতি বিশ্বাসটা বেশি। ফলে যখন তাদের দেবীরা আমাদের ধর্মে এসছেন, নিজেদের এই ভূত প্রেত অনুচর নিয়ে এসছেন। আচ্ছা, ঠিক আছে। ফলে আমাদের দেবীরা সবারই দেবী। ওই মা শারদার কথা ছিল না যে আমি 17 মা অ17 মা। তা আমাদের দেবীরা মানুষেরও দেবী, ভূত প্রেতেরও দেবী আর কি। মানে তারাই তার অনুচর। এবং যোগিনী, আমার 64 যোগিনীর কথা বলি, বা এত ধরনের রক্ষ যক্ষ, যাই হোক, সবাই কিন্তু দেবীর অনুচর, তারাও কিন্তু দেবীকে ঘিরে আছেন। মানে এই পেগান কনসেপ্টটা এত, ওই যে বললাম, ওই কি বলবো, ব্রহ্মস্তম্ভ জগৎ ত্রিপতু, যদি আমি খুব ভুল না বলে থাকি, হচ্ছে ওই তর্পণের মন্ত্রটা, ওই স্বয়ং ব্রহ্ম থেকে শুরু করে তৃণ অবধি এবং ক্ষুদ্রাদি ক্ষুদ্র কীট অবধি সবাই মহামায়ের অংশ। ইটস ভেরি ইনক্লুসিভ। আচ্ছা আচ্ছা। ফলে তো ভূতদের সঙ্গে আমাদের সহাবস্থান আর কি। হয়তো বলা যায় না, ঘরের মধ্যে দুটো ভূত হয়তো মন্দির শুনছে যে লোকটা আমাকে নিয়ে কি বলছে, খেয়াল করে দেখি। আচ্ছা আচ্ছা, মানে আমরা জানি না যে আমাদের চারিদিকে কি ঘুরছে, বা হতেই পারে। আচ্ছা, এটা কি কখনো হতে পারে যে আমাদের চারিদিকে যারাই ঘুরছে, বা আত্মা বলো বা আমরা জিন বলি, ওরা কি কখনো আমাদের, যেমন আমরা মুভি বা ওটিটি প্ল্যাটফর্মে কি দেখি, তারা আমাদের নেগেটিভই করে যাচ্ছে, সবসময় আসছে, তেড়ে আসছে, বা জানলা দিয়ে হয়তো উকি মারছে, তো এটাই কখনো হতে পারে ওরা পজিটিভলি আমাদের কখনো? সে তো নীলা মজুমদার আর শীর্ষেন্দুর তো গাদাগুচ্ছে গল্প আছে ভালো ভূতেদের নিয়ে, মিষ্টি ভূতেদের নিয়ে আর কি। দেখো, ভূত মানে যে ভয়ের তার কোনো মানে নেই, তা নয়, যথেষ্ট আনন্দদায়ক ভূতও আছে। এই যে বললাম, শীর্ষেন্দু, লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী পড়লে জানতে পারবে। আর সব ভয় গল্পে যে ভূত থাকে তাও না, ভূত ছাড়াও দিব্যি লোককে ভয় পাওয়ানো যায়, তাই না? আর আজকাল তো মানুষকেই ভয় করে। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে মানুষের মধ্যে মানুষ না ভূত মানে ভয় পেতে খুব ভালোবাসে।
আচ্ছা, মানুষ বেসিক্যালি ভয় পেতে ভালোবাসে। এবার আমি একটা ভালো ভূতও দেখাতে পারি। আমি যতদূর মনে পড়ে একটা খুব সুন্দর, একটা খুব দুর্দান্ত ভালো একটা অ্যানিমেশন মুভি দেখেছিলাম কয়েক বছর আগে, কোকো বলে একটি অ্যানিমেশন মুভি। যদি কখনো পারো, বা আমি যারা শুনছেন এটা তাদের অনুরোধ করব, একটি অ্যানিমেশন মুভি কোকো, বোধহয় বেশ কিছু অ্যাওয়ার্ড পাওয়া মুভি। তাতে ওই একটি ছেলে গিটার বাজানো শিখতে চায়, সে ভূতেদের রাজ্যে গিয়ে ঢুকে পড়ে আর কি। সে ভাবে মজাদার ভূত, মানে তাদের কাজকর্ম মানুষের মতো আর কি। ঠিক আছে, তো যদি কখনো পারো ওটা দেখো। যেটা মোটামুটি যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা যেটা বলেন যে তাদের ডাইমেনশন আর মানুষের ডাইমেনশন আলাদা, মানে এই একই পৃথিবীতে তারাও আছে, তাদের ডাইমেনশনে আছে, আমরা আমাদের ডাইমেনশনে আছি। কোথাও গিয়ে যদি বাই চান্স ক্ল্যাশটা হয়, ধরো যা মানে দুটো বেলুন ভেসে বেড়াচ্ছে, যদি কোথাও কোথাও ছিঁড়ে গেল, দুটো বেলুন একের সঙ্গে স্পর্শ হলো, তখন তাদের মধ্যে একটা ইনভেশন ঘটে আর কি। তখন ভূতেরা মানুষদের ভারী বিরক্ত করে। আমার দৃঢ় ধারণা মানুষরাও, সরি, ভূতেরা মানুষদের দেখেও খুব বিরক্ত হয়, যে এরা আমাদের বিরক্ত করতে এসছে আর কি। না, আমরা যেমন ভূতদের থেকে ভয় পাই, আমার ধারণা ভূতেরাও খুব বিরক্ত হয় আর কি, যে ভাই আমরা তো ভালো ছিলাম, তোরা এলি কেন। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কাউরি বুড়ির মন্দির তো আমরা জানি আসামে হয়েছিল জিনিসটা, ঘটনাটা। আসামে নাকি এমন একটি গ্রাম আছে যার নাম মায়াং, যাকে বলা হয় দি ল্যান্ড অফ ব্ল্যাক ম্যাজিক। সো এই মায়াং গ্রামটি নিয়ে যদি তুমি কিছু বলো। না, মায়াং, দেখো, শুধু মায়াং গ্রাম কেন, মানে তুমি যদি দেখো মানে যখন মানে বুদ্ধিজম মানে 1206, যদি ভুল না করে থাকে, 1206 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা ইনভেশন করছেন, বাংলা আক্রমণ করছেন এবং জয়ী হচ্ছেন, ইসলামিক শাসন প্রতিষ্ঠা হচ্ছে। তার আগে অবধি সেন বংশ এবং পাল বংশের শেষটাই পুরোটাই বজ্রযানী তান্ত্রিক বৌদ্ধ ধর্মে রমরমা ছিল এই সমগ্র অঞ্চলে, স্পেশালি কামরূপ, বেঙ্গল, ওড়িশা, ওই ছত্তিশগড় এবং তোমার জৌনপুর অবধি, যেটাকে আমি ইউপির জৌনপুর বলি। এই পুরো জায়গাটা সম্পূর্ণ বেঙ্গল, সম্পূর্ণ আসাম, ওড়িশা, এই পুরো ভারতের পুরো অংশটা তোমার তান্ত্রিক বজ্রযান বৌদ্ধ ধর্মের একদম যাকে বলে আখড়া ছিল আর কি। তা ফলে এবং তার কামাখ্যা বা কামরূপ তার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা, চারটে স্থানকে ধরা হয় বৌদ্ধ ধর্মের বা বজ্রযান বৌদ্ধ ধর্মের, বৌদ্ধতন্ত্রের খুব ইম্পর্টেন্ট জায়গা। একটা হচ্ছে পূর্ণগিরি, উড্ডিয়ান, জালন্ধর আর কামরূপ। ঠিক আছে, তার মধ্যে কামরূপ হচ্ছে সবচেয়ে যাকে বলে তন্ত্রবিদ্যার আখড়া আর কি। ফলে সেখান থেকে কোনোভাবে মায়াং গ্রামে হয়তো একসময় বহু তান্ত্রিক একসময় থাকতেন। সেখান থেকে যেমন হয়, ধরো ওই যে বললাম যে তুমি যে পেন্টিংটা কথা বলছিলে, যে ব্রজরাজনগরে হয়তো প্রচুর পেইন্টার একসঙ্গে থাকেন, গ্রামটার নাম ওই জন্য পেইন্টার্সদের গ্রাম হয়ে গেছে। ওখানে হয়তো প্রচুর তান্ত্রিক একসঙ্গে থাকতেন, তো জায়গাটার নাম ওরকম একটা নাম হয়ে গেছে, ল্যান্ড অফ ব্ল্যাক ম্যাজিক। প্রচুর ব্ল্যাক ম্যাজিক যারা করেন তারা ওখানে থাকেন। মানে সত্যি কি মানে আছে কি সত্যি? দেখো, ব্ল্যাক ম্যাজিক ওই যে বললাম, যদি বিশ্বাস করো তো আছে, যদি বিশ্বাস না করো তো নেই। নিজেটা মানে পুরোটাই নিজের উপরে, পুরোটাই তোমার নিজের উপরে। আমি কিভাবে নিচ্ছি জিনিসটাকে, তবে আমি বলবো যে ওই যে বললাম, কখনো নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট করো না, মানে নেগেটিভ কথা ভাবা, নেগেটিভ লোকের সঙ্গে মেশা, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করাটাই বেটার। আচ্ছা, কিছু না কিছু তো আছে, মানে তুমি বিশ্বাস করছো কিছু না কিছু। দেখো, আমি যদি এখন বলি যে না এইসব মানে সবই মিথ্যে, সবই ভুল, এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে নেই। আমি নিজে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি যদি বলি এগুলো সব একদম হুবহু সত্যি, লোকে হাসবে, সত্যি কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আমি যেটুকু বিশ্বাস করি, যে স্পিরিচুয়াল ব্যাপারটা বললাম, যে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করো, খুব বেশি এতে ইনভলভ হয়েও না। আচ্ছা, আরেকটা যেই প্রশ্নটা, যে এই মায়াং গ্রাম ঘিরে একটা মিথ আছে, এই তথ্য নিয়ে কিন্তু নোটবুক কলকাতা যাচাই করে দেখেনি, এটা সম্পূর্ণ আমরা জানি এটা ওয়েদার ইজ এ মিথ অর রিয়েল থিং, যে কোনো ছেলে বা কোনো পুরুষ যদি ওখানে যায়, ওখান থেকে বলে ফিরে আসে না। এটা কি? এটা মায়াং গ্রাম নিয়ে না, এটা বেসিক্যালি কামাখ্যা মন্দির নিয়ে বা কামরূপ নিয়ে এই কথাটা প্রচলিত, যেখানে পুরুষরা গেলে, সুন্দর দেখতে হ্যান্ডসাম পুরুষরা গেলে, ওখানকার মহিলারা তাদেরকে মন্ত্র বলে ভেড়া বানিয়ে রাখে। ঠিক আছে, হ্যাঁ, এইটাই হচ্ছে আসল প্রবাদের উৎপত্তি। আমার মনে হয় কথাটা মানে সম্পূর্ণ ভুলভাবে মানে ভেড়া বানিয়ে রাখে না। বেসিক্যালি আমার যেটুকু মনে হয়, যে কামরূপের
আমি জানি না কখনো আসাম গেছো কি না, আমি আসাম গেছি, তাহলে তুমি দেখবে উত্তর পূর্ব মেয়েদের খুব সুন্দর দেখতে হয়, দে আর রিয়েলি ভেরি গুড লুকিং। আমার মনে হয় হয়তো এখান থেকে যারা বাইরে যেতেন তারা হয়তো তাদের প্রেমে পড়তেন, ওখানে বিয়ে করে থেকে যেতেন। এবং যেহেতু ওই অঞ্চলটা অনেকটা অংশ মাতৃতান্ত্রিক সমাজ, মানে তোমার ধরো যারা খাসি, গারো বা জয়ন্তিয়া ওই অঞ্চলের যারা থাকেন, বেশ কিছু সমাজ আছে যেখানে পরিবারের উত্তরাধিকার ছোট মেয়ে পায়, ছেলেকে বিয়ের পরে মেয়ের বাড়ি এসে থাকতে হয়। আচ্ছা, ঠিক আছে, শুধু ম্যাট্রিআর্কাল নয়, মানে এমন নয় যে শুধু মাতৃপ্রধান সমাজ, মাতৃতান্ত্রিকও বটে, মাতৃপ্রধানও বটে, মানে সমাজের সম্পত্তির উত্তরাধিকারও মায়ের দিক দিয়ে ফ্লো হয়, বাবার দিক দিয়ে নয়। আচ্ছা, ঠিক আছে, ফলে যে সমাজে মেয়েদের এত প্রাধান্য, সেখানে যদি কোনো পুরুষ যায়, ফলে স্বাভাবিক তার বক্তব্য বা তার, যেটা আমরা উত্তর ভারতে দেখি যে পুরুষই সংসারে সব কর্তা, মেয়েদের কথা বলার অতটা অধিকার নেই। মানে এখন অবধি গ্রামের দিকে ইউপি, বিহার বা তোমার রাজস্থান গেলে আমার উত্তর ভারতে এখন অবধি আছে। সেখানে সেই তুলনায় উত্তর পূর্বের সমাজ অনেক বেশি মহিলাদের জন্য উন্মুক্ত এবং বহুলাংশে মহিলাদের দ্বারা শাসিত। আচ্ছা, ঠিক আছে, প্রচুর তুমি দেখবে যখন যাবে নর্থ ইস্টে, স্পেশালি মেঘালয় টেঘালয় যাবে, দেখবে যে বাজার করছেন, মানে বাজারে যিনি দোকানি তিনি একজন মহিলা, যিনি কাজ করছেন মানে দোকানে বসেছেন তিনি একজন মহিলারই কাজকর্ম করেন। এবং যে বললাম যে বেশ কিছু উপজাতি আছে যাদের মধ্যে সম্পত্তির, মানে ছেলেদের বিয়ে হলে মেয়ের বাড়ি গিয়ে থাকতে হয়, সম্পত্তির উত্তরাধিকার ছোট মেয়ে পায়, এরকম। ফলে সেখানে বলা হতো ভাই এ তো পুরো ভেড়া হয়ে গেছে, মানে তার তো কিছু বলারই নেই, গেছে দেখতে ভালো লেগেছে, বিয়ে করেছে, এখন স্ত্রীর অন্নে বসে বসে খায়, ভেড়া। আমার মনে হয় এইখান থেকে এই প্রবাদের উৎপত্তি। ওভাবে যদি ভেড়া হতো তাহলে কামাখ্যা মন্দির মানুষ ঢুকতে পারতো না, এত ভেড়া হতো আর কি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলার, যে এই কামাখ্যা মন্দিরে আমরা যখন, তুমি আই হোপ তুমি গেছো, বহুবারই গেছো। আমি জানি না এটা কেমন, এটা আমার হয়তো আমার নিজের ফিলিং বা বলতে পারো যে একটা না অরা আছে কামাখ্যা মন্দির। ভারতের প্রচুর মন্দিরে গেছি, প্রচুর মন্দিরে আমি এই জিনিসটা ফিল করেছি। ওই যে বললাম না একসঙ্গে, ওই যে স্পিরিচুয়ালিটির কথা বললাম, এত লোক যখন একসঙ্গে এক জায়গায় গিয়ে ভালো কথা বলছে, ভালো ভাবছে, ভালো চিন্তা করছে, তার একটা পজিটিভ ভাইব থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি একটা মন্দিরে প্রচুর মানুষ যাচ্ছে, ভক্তি ভরে যাচ্ছে, প্রণাম করছে, লোকে মানে মায়ের কাছে কিছু একটা ভালো কিছু প্রার্থনা করছে, শুভ কিছু কথা কিছু বলছে, পবিত্র মন্ত্রোচ্চারণ হচ্ছে। এবং এটা শুধু তুমি মন্দিরই কেন, তুমি যে কোনো মসজিদে গেলেও তুমি দেখবে, বা যদি কোনো বড় পুরনো চার্চ যেখানে প্রচুর লোক একসঙ্গে প্রার্থনা করেন, তুমি এটা একটা ফিল করবে যেখানে একটা ভালো কিছু। আমি যখন মনে আছে গোয়াতে বম জিসাস খুব বিখ্যাত চার্চ, আমি গেছিলাম দেখতে গিয়ে, আই ফেল ইন লাভ উইথ দ্যাট চার্চ। আমি একজন প্র্যাকটিসিং হিন্দু, আমি যখন এই চার্চে পড়ে ঘুরেছি, আই ফেল্ট ভেরি গুড। সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, একটা ভালো ফিল, ভালো ভাইব। তুমি এটা শুধু কামাখ্যা কেন, মানে যে কোনো প্রাচীন মন্দির যেখানে বহুদিন ধরে, বহু বছর ধরে, কয়েকশো বছর ধরে লোকজন পুজো করে এসছে, প্রার্থনা করে এসছে, মানুষের নিজের বা অন্যের ভালো চেয়ে এসছে, তার একটা মধ্যে একটা তো ভালো এনার্জি থাকবে, ভালো ওরা থাকবেই। আচ্ছা, তন্ত্র সাধনার জন্য কি কামাখ্যা ইজ লাইক? হ্যাঁ, তন্ত্র সাধনার জন্য কামাখ্যা ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গাগুলোর মধ্যে একটা। যদি মানে তন্ত্র সাধনা করতে হয়, সবচেয়ে সেরা জায়গাগুলো। কেন, রিজনটা কি? ওই যে বললাম বহুদিন থেকে তাহলে কামাখ্যা মন্দিরের ইতিহাসটা আমি এখন বলতে চাইছিলাম, তাহলে এটা 2 ঘন্টা লম্বা ইয়ে হবে আর কি। কিন্তু ওই তন্ত্রের আদি পীঠস্থান হিসেবে, সে বৌদ্ধ বজ্রযানী তন্ত্রের পীঠস্থান হিসেবেই হোক, বা তারপরে হিন্দু তন্ত্রের পীঠস্থান হিসেবে, কামরূপের চিরকাল একটা পুরনো খ্যাতি ছিল আর কি। ঠিক আছে, এবং যে বলে মাতৃতান্ত্রিক সমাজ, সেখানে মাতৃদেবীদের একটু বেশি সম্মান দেওয়া হয়। তো কামাখ্যা এটা লোকপ্রবাদ বহুদিন থেকে যে এইখানে সিদ্ধিলাভ তাড়াতাড়ি হয় আর কি। আচ্ছা আচ্ছা, মানে যে সাধকরা ওখানে সাধনা করে ওরা সিদ্ধি, এবং একদম পুরো মানে কামাখ্যা তুমি যখন যদি দেখো পুজো, নিয়মিত বলিদান হয়, আমি দেখেছি, নিয়মিত মোষ বলি হচ্ছে, বাকি যাকে বলে ছাগ বলি হচ্ছে, বা তন্ত্রের যে কটি উপচার মানা হয় সবকটি সব কামাখ্যায় মনে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই, সেটা হচ্ছে আচ্ছা, তন্ত্রের সাথে জাদুবিদের কি তফাৎ?
জাদুবিদ্যা বলবো না, দেখো জাদুবিদ্যা বলতে আমরা কি, যেটা পিসি সরকার করেন বা করতেন বা এখন যিনি আছেন করেন, বেসিক্যালি কতগুলো মানে বৈজ্ঞানিক কৌশল দেখে তুমিও জানো যে লোকটা আমাকে বোকা বানাচ্ছে, তুমি বোকা বনে মজা পাচ্ছ, তুমি জানো যে এর পেছনে একটা সায়েন্স আছে, লোকটা এত কৌশলের সঙ্গে করছে ধরতে পারছো না, বাট ইউ নো দ্যাট ইউ আর বিং ফুলড, ইউ বিং মেড আ ফুল, কিন্তু তুমি সেটা থেকে আনন্দ পাচ্ছ। এটা প্রাচীনকাল থেকেই বিভিন্ন ধরো এমন লোকজন যারা মানে এই ধর্মের উৎপত্তির সঙ্গে জাদু বিশ্বাস একটা খুব খুব ইম্পর্টেন্ট পার্ট। জাদু বিশ্বাস থেকে ধর্মের উৎপত্তি। আমি এই কাজটা করলে দেখছি বৃষ্টি হয়, তার মানে এইটা করলে রেগুলার আমরা সবাই মিলে করি, চলো সবাই মিলে এই আগুন ঘিরে গোল গোল হয়ে নাচি, তাহলে বৃষ্টি হবে। বা আমি সকালবেলা দেখলাম একটা সাপ মেরে গেলে আমি আজকে ভালো শিকার পাবো, চলো সকালে একটা করে সাপ মেরে যাচ্ছি। তো এই জাদু বিশ্বাস থেকে আস্তে আস্তে কিন্তু তোমার ধর্মের উৎপত্তি হচ্ছে, এবং এই জাদু বিশ্বাসগুলোই তোমার বিভিন্ন দেশে বিভিন্নভাবে ইভলভ করেছে, এবং এগুলো ওই যে তান্ত্রিক যে রিচুয়ালস তার পার্ট হয়ে দাঁড়িয়েছে। তন্ত্রেরও একটা স্পিরিচুয়াল পার্ট আছে, একটা রিচুয়ালিস্টিক পার্ট আছে। এই জাদু বিশ্বাসগুলো সেই যে রিচুয়ালিস্টিক পার্টটা তার বডিটাকে তৈরি করেছে। আচ্ছা, তন্ত্রে একটা খুব ডিপ একটা তাত্ত্বিক দিক আছে, স্পিরিচুয়াল দিক আছে। তোমার শিব শক্তির যাকে বলে দ্বৈততা, অদ্বৈততা, একটা বিশাল বড় একটা তাত্ত্বিক একটা দার্শনিক ব্যাখ্যা আছে, তাতে ঢুকছি না। কিন্তু জাদু বিশ্বাস থেকে ওই তন্ত্রের যে রিচুয়ালিস্টিক পার্টগুলো সেইটা তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, তন্ত্র বা ব্ল্যাক ম্যাজিকে আমরা বিভিন্ন ধরনের সিম্বল দেখতে পাই, বা তোমার গল্প অনেক সময় আমরা বিভিন্ন মানে হারিকারে যেমন একটা কি সিম্বলের একটা ব্যাপার ছিল, এই সিম্বলগুলো বেসিক্যালি কি? ধরো আদিম মানুষ যখন বিশ্বাস করতে শুরু করলো যে এই একটা কাজ করলে অমুক একটা জিনিস হয়, রাইট, সে ঠিক করলো যে আমি একটা সূর্যের মতো একটা গোল এঁকে 4টে রে দিয়ে তাকে যদি পুজো করি, তাহলে এই যে এত দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে সেটা বন্ধ হয়ে উঠবে, আবার সূর্য উঠবে। এই যে মানুষের বিশ্বাস, মানুষের কি বলবো, এগুলো এই জাদু বিশ্বাস দু ধরনের হয়। এটা আমি আগেও দু একটা জায়গায় বলেছি, আবার এখানেও আমি রিপিট করছি। একটা হচ্ছে সংস্পর্শমূলক হয়, একটা হচ্ছে অনুসরণমূলক হয়। অনুসরণমূলক হচ্ছে এই রকম দেখে মনে হয় যদি আমি এটাকে এই জিনিসটাকে যদি আমি এর মতো করে বানাই, তাহলে এর এফেক্টটা ওর উপরে যাবে। মানে ধরো তোমার মতো দেখতে পুতুল বানালাম, তাতে আমি মনে করলাম মনোতন্ত্র দিয়ে যে যদি বুকে একটা পিন ফোটে তাহলে ওর বুকে ব্যথা হবে। সত্যি হয় কি? আমি তো ভাই কোনো করে দেখিনি, আজ অব্দি আমার কোনো ফিলও হয়নি সেরকম, তো ফলে আমি বলতে পারবো না। আর আরেকটা হচ্ছে সংস্পর্শমূলক, যে ওর সঙ্গে থেকে আমার এই লোকটার, ধরো আমরা বলি না যে মা তুমি দেখবে ওই মন্দিরের যখন আরতি হয় তার তাপটা মায়েরা আঁচলে বেঁধে নিয়ে অ্যাজ ইফ ওই তাপটা রয়ে গেছে, সেটা মাথায় ঠেকাবে না আর কি। ওরা সংস্পর্শ, তাহলে আঁচলে গিটটাও তাহলে পবিত্র হয়ে রইল, আমি তো আর মাথায় এসে ঠেকালাম। এগুলো বিভিন্ন ধরনের বিশ্বাস, এগুলো বিভিন্ন ধরনের বিশ্বাস, সেখান থেকে আস্তে আস্তে তোমার তন্ত্রের রিচুয়ালিস্টিক পার্টগুলো আছে। আচ্ছা, মানে সবকিছু একটা বিশ্বাসের উপরে আর কি। মানুষ ধর্ম ব্যাপারটাই বিশ্বাসের ব্যাপার, ধর্ম ব্যাপারটাই সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার। ধর্ম দাঁড়িয়ে আছে বিশ্বাসের ওপরে, এবং পরকালে আমার কি হবে সেই ভয়ের ওপরে, দ্যাটস ইট। আচ্ছা 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 আচ্ছা। পরকালে গেলে আমি এই জন্মে পুণ্য কাজ করলে পরকালে গেলে আমি কি পাবো, স্বর্গে বা নরকে, জান্নাত বা দোজখে, হেল বা হেভেনে, আর পাপ কাজ করলে কি শাস্তি পাবো। মানে গরুর পুরাণে তো, হিন্দু ধর্মে তো রীতিমতো ডিটেইলস বর্ণনা আছে তুমি কি পাপ করলে কি শাস্তি হবে আর কি। আচ্ছা, হ্যাঁ, ধরো তুমি এখানে আমাকে একটা বাজে প্রশ্ন জিজ্ঞেস করলে তার কি পাপ হবে, এখানে কি শাস্তি পাবে, ওখানে ডিটেলসে লেখা আছে। দান্তের ইনফার্নো ডিটেলস বর্ণনা আছে যে নরকের কোন পর্যায়ে কি কি হয়। তুমি কি বলে ইসলামে দেখো, যদি তুমি পুণ্য কাজ করো সারা জীবন ধরে, প্রফেট হজরত মুহাম্মদের পথ মেনে চলো, তার প্রদর্শিত পথে চলো, তাহলে পরজন্মে গিয়ে তুমি কি পাবে তার ডিটেলস বর্ণনা আছে। তোমার 72 জন হুড়ি থাকবে, সারাবান তাহুরা বলে এক ধরনের স্বর্গীয় মদ পাওয়া যায়, তুমি তাই খেতে পারবে, সে অসম্ভব ভালো জায়গা, সুন্দর জায়গা। এই পুণ্য করলে তুমি পরকালে ভালো থাকবে, পাপ করলে পরকালে খারাপ থাকবে। এই যে পরকালের চিন্তা এবং নিয়তি, জন্মান্তর এবং নিয়তিবাদ, জন্মান্তরবাদ এবং নিয়তিবাদ, এই হচ্ছে ধর্মের মানে খুব একটা বেসিক পয়েন্ট। যে কোনো ধর্মের তুমি পাপ করলে তুমি আবার ফিরে আসবে, তোমাকে আবার সেই পাপের ফল ভোগ করতে হবে। অতএব তুমি যা করার এই জন্মে ক্ষয় করে যাও ভালো কাজ করে।
মানে সব কিছুই আসলে লেখা আছে, মানে আমাদের এগুলো এটা ধর্মের উৎপত্তির ইতিহাস। এটা এভাবেই ধর্ম মানে সারা পৃথিবীতে উদ্ভব হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, এবার একটু ভিন্ন প্রশ্ন করা যাক। আমরা একটু বিভিন্ন একটা ডিফারেন্ট প্রশ্ন তোমায় করছি, সেটা হচ্ছে তুমি একাধারে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তুমি আইআইটি থেকে পাস আউট, তুমি আইএম ক্যালকাটা থেকে পাস আউট। সো এতটা মানে তুমি কী করে তুমি এই লেখার লাইনে বা এই জগতে তুমি এই যে এই অকাল্ট জিনিসপত্র নিয়ে বা তন্ত্র নিয়ে বা এই নেগেটিভ এনার্জি নিয়ে কী করে তোমার লেখার মধ্যে তুমি এলে, বা এই ট্রানজিশনটা তুমি যদি একটু দর্শকদের বলো। দেখো, এমন যে না যে খুব মানে প্ল্যান প্রোগ্রাম করে এসেছি। আমার লেখালেখি করতে যে খুব ভালো লাগে তাও নয়। আমি বেসিক্যালি পড়তে ভালো লাগে, আমি পড়তে ভালোবাসি প্রচণ্ড। আমার বললাম তোমাকে আমার লাইব্রেরি দেখাবো। তো এবার ফেসবুকে লিখতাম, লোকে পছন্দ করতেন, দু একটা মানে ব্লগাদিনে বেরোলো লেখা, লোকে পছন্দ করলেন, প্রকাশকরা বললেন, অ্যাপ্রোচ করলেন যে তো পাঠক পছন্দ করলেন, ওইভাবে আর কি চক্রবৎ পরিবর্তনটা চলছে আর কি এখন অবধি। ঠিক আছে, তো যতদিন পাঠক পছন্দ করছেন, প্রকাশক আমাকে বলছেন একটা লেখা দিন, ততদিন লিখছি। খুব যে প্ল্যান প্রোগ্রাম করে লিখেছি, আমার যে লেখক হওয়ার মানে সামনের বছর একাডেমি পেতে হবে, পরের বছর নোবেল, এরকম কোনো আমার উচ্চাসা আমার তখনও ছিল না, আমার এখনও নেই। আমার যেটা লিখতে ভালো লাগে সেটা লিখি। হ্যাঁ, বছর শেষে রয়্যালটি চেক পেলে খুব ভালো লাগে, তখন মনে আরও লিখি। বাট হ্যাভিং সেড সো, যে আমি খুব ন্যাচারালি এসেছি, এবং যেহেতু আমাকে এটা আমার মনে হয় প্রারব্ধ। কিছু কিছু মানুষ যে বললাম না জন্মান্তরবাদ, তার একটা পার্ট হচ্ছে প্রারব্ধ, আগের জন্ম কি করে এসছে। আমার মনে হয় এটা আমার কপালে লেখা ছিল যে আমি অকাল্টের দিকে ঝুঁকবো। আমার গল্প লেখার কারণে অকাল্টের দিকে ঝুঁকতে হলো। ঝুঁকে দেখলাম এই বিষয়টা পড়তে আমার ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তো আমি তোমার দেখাবো, আমার কাছে মোটামুটি বাংলা ভাষা প্রকাশিত তন্ত্র বা এই বিষয়ক যা যা বই আছে আমার কাছে আছে। পড়তে ভালো লাগে বলে কিনেছি। ইন্টারেস্টটা ওখানে, আমার ইন্টারেস্ট এবং মানুষের কিছু ইন্টারেস্ট গ্রো হয়, এটা বলা খুব মুশকিল। আমার তো আরো 10টা বিষয় হতে পারতো ইন্টারেস্ট। আমার যেমন কলকাতার ইতিহাস আমার খুব ইন্টারেস্টের বিষয়, আমার বাংলার ইতিহাস খুব ইন্টারেস্টের বিষয়, আমার আবার ধরো পলিটিক্যাল স্প্যানেজ খুব ইন্টারেস্টের বিষয়। এগুলো মানুষের আলাদা আলাদা হয় না যে এই লোকটা এরকম প্রকৃতির, লোকটা এই ধরনের পড়তে পছন্দ করে। যেমন হ্যাঁ, আমার যেমন এবার আমার কিন্তু ব্যাপারটা কি হয়ে গেছে, যত পড়তে ভালো লাগছে, পাঠক বা প্রকাশক বললে সেই ধরনের লেখা লিখছি, পাঠক বলছে আচ্ছা আরেকটা লিখুন, আমি আরেকটু পড়ছি, আবার ভাল লাগছে পড়তে। ব্যাপারটা এইভাবে চলছে আর কি এখনো অবধি। তো দেখা যাক কতদিন এইভাবে চলে। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে যেমন ইন্টারেস্টের কথা বললে, যেহেতু আমার কলকাতা ইতিহাস জানা নিয়ে খুব ইন্টারেস্ট, আর যেহেতু আমরা যেইভাবে আমরা কাজ করি, আমরা নোটবুকে সেভাবে হয়তো এগিয়ে নিয়ে যাই, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কাছ থেকে, অথার অভিক সরকারের কাছ থেকে কি আমরা মানে এই ভৌতিক অলৌকিক বাদ দিয়ে অন্য জনের গল্প এক্সপেক্ট করতে পারি? আমি তো রিসেন্ট জাস্ট গতকাল একটা রহস্য উপন্যাসের কালেকশন বেরিয়েছে পত্রভারতী থেকে। আচ্ছা, 5টি রহস্য উপন্যাস বলে। ঐতিহাসিক 2টি আমার উপন্যাস আছে, পটমঞ্জরি বলে এবং মহাদেবী, পত্রভারতী থেকে। পটমঞ্জরি আমি এখন অবধি মনে করি আমার সেরা কাজ, মানে আমার সবচেয়ে পরিশ্রম করে লেখা বই। প্রায় 96,000 ওয়ার্ডের উপন্যাস, এবং প্রচুর লোকজন ভালো ভালো কথা বলেছেন বইটা পড়ে আর কি। তো আমি সেই ধরনের লেখাও লিখি। এবার কিছু কিছু লোকজন হয়ে যায় না যে এই লোকটা সব ঠিক আছে, কিন্তু এই লোকটা এইটাই ভালো করে, মানে পরেশ রাওয়াল সব ধরনের অভিনয় ভালো করেন, কিন্তু কমিক রোলে ওনাকে একটু বেশি ভালো লাগে। বা সচিন টেন্ডুলকার সব শটই খেলতে পারেন, কভার ড্রাইভটা যেন একটু সবার থেকে একটু এক্সট্রা আলাদা, বা ওটা মারলে মানুষের একটু স্ট্রেট ড্রাইভটা যেন একটু আলাদা, বা রাহুল দ্রাবিড়ের কভার ড্রাইভটা একটু এক্সট্রা আলাদা। তো এটাও মানুষের হয় যে এই লোকটার এইটাই ভালো লাগে বেশি। তো এবার লোকে যদি আমার অকাল্ট হরর স্টোরি বেশি ভালো লাগে, ঠিক আছে, মহামায়ার যা ইচ্ছা। বাট আমি সব ধরনের লেখা লিখি। আমার খুব ইচ্ছা একটা পলিটিক্যাল স্প্যানিশ থ্রিলার লেখার, সময় পাচ্ছি না। আমার ভীষণ ইচ্ছে, আমার একটা বৌদ্ধ ধর্মের পতনের ইতিহাস নিয়ে একটা বড় বই লেখার খুব ইচ্ছে, আমি লিখতে পারছি না। আমার দশমহাবিদ্যা নিয়ে একটা বড় বই লেখার ইচ্ছে, সময় পাচ্ছি না। প্রচুর বিষয় নিয়ে আমার লেখার ইচ্ছে আছে। কিন্তু মুশকিল হচ্ছে একটি, যে মানে গতবার বা তার আগের বার আমার এক বন্ধু স্থানীয় এক প্রকাশক, মানে প্রকাশকও বটে, সম্পাদক কৃষি, তিনি তার পূজাবার্ষিকীর জন্য লেখার চাইলেন। আমি বললাম একটা গোয়েন্দা গল্প লিখেছি, পাঠাচ্ছি। বলছে না গোয়েন্দা না।
লোকের কাছে স্পেসিফিক রিকোয়েস্ট আছে অভিক সরকারের ভয়ের গল্প চাই, বা অকাল্ট বা তান্ত্রিক হরর স্টোরি চাই। অবশ্যই আমি মনে করি, মানে আমি তো তোমাকে প্রথমেই বললাম শুরুতে যে আমি যখন তোমার এই গল্পগুলো শুনছি অডিও ফরম্যাটে, না আমি যেন মনে হচ্ছে এই জিনিসগুলো মানে খুব, মানে তুমি যেভাবে লেখো যেন খুব রিয়েল লাইফে, মানে ওখানে তুমি বলতে পারবে না যে এই মন্ত্রটা ওখানে হয়তো ভুল, মানুষ একটু চিন্তা করলো না এই মন্ত্রটা হয়তো এখানে দেওয়া হয়নি, ওরম কোনো স্কোপ তুমি কিন্তু মানে যারা পাঠক ওদেরকে দাও। আমি প্রতিটি মন্ত্র, প্রতিটি সিন, প্রত্যেকটা মন্ত্র আমি একদম সঠিক মন্ত্র দিই, একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, হ্যাঁ, আমি সব, মানে আমি জানি দেবী, এটাই দেবী ভুবনেশ্বরী বীজ মন্ত্র, আমি সেটা লিখবো, মাঝখানে আমি দু তিনটে শব্দ বা একটা লাইন চেঞ্জ করে দেবো। আচ্ছা, আমি চাই না ওটাকে উচ্চারণ করুক সব, আমি চাই না লোকে, আমি যদি আমি দেবী তারাকে নিয়ে গল্প, মানে দ্রোণার খড়গ দেবী তারাকে নিয়ে লেখা, যদি তার বীজমন্ত্র লিখি, এমনি লিখতে নিই, যেহেতু লিখতে নিই এবং আমি চাই না কেউ সেটা মানে ভুলভাল উচ্চারণ করুক, আমি তার মধ্যে মন্ত্রের মধ্যে দু একটা শব্দ চেঞ্জ করে দিই বা একটা লাইন চেঞ্জ করে দিই, ইচ্ছে করে করি। কেন? আমি চাই না ওই মন্ত্রটা, প্রতিটি মন্ত্রে আলাদা শক্তি আছে, আমি চাই না কেউ সেটা করে ভুলভাবে উচ্চারণ করে কারো কোনো ক্ষতি হোক। কিন্তু হ্যাঁ, প্রথম দুটো লাইন পড়লে বুঝবে যে হ্যাঁ ওটাই বীজ মন্ত্র, মানে ওটাই মন্ত্র, ওখানে ওটাই হয়, ওটা নিয়ে আমাকে চ্যালেঞ্জ করতে পারবে না। আমার কাছে যা যা মন্ত্র হয় সবই বই আমার কাছে আছে, কিন্তু ওই নিয়ে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। কিন্তু হ্যাঁ, পুরো মন্ত্র আমি দেবো না, দিলে আমি খানিকটা দেবো এবং তার মধ্যে অবশ্যই অবধারিতভাবে আমি একটি লাইন চেঞ্জ করে দেবো বা দুটো শব্দ চেঞ্জ করে দেবো। আচ্ছা, এই যে তোমার এই রিসার্চ ওয়ার্কটা, আমি ইভেন একটা ইন্টারভিউতে তোমাকে দেখলাম, হয়তো এই সময়ের সাথে তুমি ইন্টারভিউ দিয়েছিলে যে একটি পাতা লেখার জন্য 100টা বই পড়তে হয়। হ্যাঁ, তার জন্য তো তোমার এই যে 100টা বই না, মানে 100টা পাতা পড়তে হয়, এক পাতা লিখতে গেলে 100 পাতা পড়তে, একদম পড়তে হয়, একদম পড়তে হয়। ও যে আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই তুমি যারা এখন লিখতে এসছে তাদের কিছু পরামর্শ দাও। আরে আমি এখন লিখতে এসছি, আমি কি পরামর্শ দেবো? কিন্তু এইটুকু যারা বয়সে ছোট তাদের আমি এইটুকু একটা রিকোয়েস্ট করতে পারি যে ভাই পড়াশোনাটা বাদ দিলে চলবে না। এবং আমরা এই সময় লিখি, আমার বয়সে যারা সাহিত্যিক আমরা লিখছি, আমরা আমাদের সমসাময়িক লেখকদের লেখা পড়ি না। মানে যারা আমার সমসাময়িক সমবয়সী লোক যারা লিখছেন, আমরা অনেক সময় তাদের লেখাই পড়ি না। বিষয়ের উপর লেখা তো ছেড়েই দিলাম, মানে আমি নিজে অকাল্ট হরর স্টোরি পড়ি না, দু একজন বাদ দিয়ে মনীষ মুখোপাধ্যায় বা তমগ্ন নস্কর বা মীনাক্ষী দেব শর্মা, এরকম দু তিনজন বাদ দিয়ে আমি অকাল্ট হরর স্টোরি পড়ি না। তার কারণ আমি অত ভুলভাল তন্ত্র বিষয়ক নিতে পারি না, কারণ জানি লোকটা ভুল লিখছে, ওটা ওইভাবে হয় না, কারণ ওই বিষয়টা আমার পড়া আছে। ফলে আমি খুব একটা পড়ি না। আমি ওই জন্য বক্তব্য যারা লিখবেন তারা যেন পড়ে লিখতে আসেন। মানে কোথাও একটা পড়েছিলাম, খুব সম্ভবত শশাঙ্ককে নিয়ে বোধহয় কোনো একটা লেখা আছে, তিনি এমনিতে অকারণে সাধু ভাষায় লেখা, তিনি দাঁড়াইয়া উঠিয়া সেলাম ঠুকিয়া বলিলেন জমিদার মহাশয়। আরে শশাঙ্কের সময় সেলাম শব্দটা আসবেই না, ওটা ইসলামিক শব্দ, জমিদার শব্দটা আসবেই না। কোনো কালই বাংলার, মানে আওরঙ্গজেবের আগে অবধি বাংলার জমিদারদের ভূঁইয়া বা ব্রহ্মাধিকারী বলা হতো, আওরঙ্গজেবের সময় থেকে জমিদার বলা শুরু হয়। শশাঙ্কের সময় সে এই করছে, সেলাম বলছে, এর কি অসভ্যতা, এইরকম আর কি। ফলে আমার ওইটাই বক্তব্য যে একটু পড়াশোনা করে লিখলে ভালো হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যেটা তোমার এই ধরো আমাদের যে জেনারেশনটা, আমরা যেই জেনারেশন বিলং করি, সেই ক্ষেত্রে অ্যাজ অ্যান অথর তোমার কি মনে হয়, মানুষ কি অডিওটা, মানে অডিও সেক্টরটা বেশি শুনছে নাকি বইটা বেশি পড়ছে? দেখো, অডিও আস্তে আস্তে মানুষের হাতে যেভাবে সময় কমে আসছে, বই কিনে রাখার জায়গা কমে আসছে, ফ্ল্যাট বাড়ি কমে আসছে, কোথায় রাখবে। আমি এত বই লিখে আমার নিজের মনে হয় আমি মারা যাওয়ার আগে এই বইগুলো নিয়ে কী করবো, বা মারা যাওয়ার পরে বইগুলো কী হবে। তো ফলে আস্তে আস্তে কিন্তু অডিও স্টোরির প্রবণতা বাড়ছে এবং বাড়বে। আমার ধারণের সঙ্গে তোমার ইবুকের প্রবণতা বাড়ার কথা পারেনি, তার টেকনিক্যাল কিছু কারণ আছে বলে মনে করি। যেহেতু মোবাইলে বা ট্যাবে ইবুক পড়া খুব কঠিন, চোখে লাগে। যতদিন না কিন্ডল বাংলা ফন্ট সাপোর্ট করে না, আই হোপ ইউ নো, 4টে ভারতীয় ভাষা সাপোর্ট করে, বাংলা ইজ নট ওয়ান অফ দেম। যতদিন না কিন্ডল সাপোর্ট করছে, বা আমার সমস্ত বই আমরা কিন্ডলের মতো ওই পেপার, ওদের যে ফর্ম্যাটটা আছে আর কি, দেখে বই মনে হয় আর কি, চোখে লাগে না, যতদিন ওই ফর্ম্যাট আসছে ততদিন কিন্তু আমাদের ওই অডিও বুকই ভরসা। আমার মনে হয় অডিও বুকের যথেষ্ট
মানে বাজার উজ্জ্বল। তো প্রবলেম একটাই যে অডিও বুক যারা চালান মানে এই চ্যানেলগুলো, তাদেরও তো একটা চট করে টার্ন ওভারের ব্যাপার থাকে যে এতগুলো এত ওয়াচ আওয়ার্স হলে আমি এত টাকা পাবো, কারণ তাকেও আমাকে টাকা দিয়ে তাকে গল্প সত্য কিনতে হয়। তো তারা বেশিরভাগই আমার কাছ থেকে ওই অকাল্ট হরর স্টোরি, অভিজ্ঞতা তোমার অমুক গল্পটা কভার পড়া হচ্ছে 3 বার, আচ্ছা আবার দাও 4 বার পড়বো। যতই বলি ভাই অন্যান্য আরও লেখকের অনেক অন্যান্য মানে নন থ্রিলার বা নন অকাল্ট এরকম ধরনের গল্প আছে, সামাজিক ছোট গল্প আছে, সেগুলো পড়ো। সেগুলো পড়ার দিকে অতটা ইন্টারেস্ট থাকে না। আচ্ছা আচ্ছা, মানে কোথাও কি মনে হচ্ছে না যে পাঠকের সংখ্যা কমে আসছে আস্তে আস্তে? পাঠকের ওভাবে বলা উচিত নয়। আমি পাঠককে পাঠক হিসেবে দেখি না, পাঠককে আমি দেখি একজন উপভোক্তা যিনি এন্টারটেইনড হতে চান। এবার তুমি তাকে কি করে এন্টারটেইন করছো সেটা এন্টারটেইনারের প্রবলেম। আমি বই লিখে এন্টারটেইন করছি না রিল বানিয়ে করছি না এই তুমি যেটা করছো অডিও বানিয়ে করছো, এটাও একটা কন্টেন্ট বানানো। আলটিমেটলি তিনি একটা কন্টেন্ট উপভোগ করতে চান। সেটা সিনেমা হতে পারে, সেটা ওটিটি হতে পারে, গান হতে পারে, গল্প হতে পারে, ফেসবুকে পোস্ট হতে পারে, অডিও স্টোরি হতে পারে, এই যে পডকাস্ট করছো পডকাস্টও হতে পারে, রাইট? এবার লেখকের কাছে চ্যালেঞ্জ হচ্ছে তিনি কিভাবে তার কন্টেন্টটি তার পাঠকের কাছে নিয়ে যাবেন যাতে পাঠক তাতে হুকড হয় পড়ে। তার মানে এই নয় যে সবসময় সেই লেখা থ্রিলার হতে হবে। আমি প্রচুর গল্পের নাম বলতে পারি, লেখকের নাম বলতে পারি যারা সামাজিক গল্প লেখেন, এত অসাধারণ লেখা স্টাইল কন্টেন্ট হিসেবে পাঠক একদম গুগরাসে সে লেখা পড়ে। এটা লেখকের দায়, পাঠকের দায় নেই। প্রেজেন্টেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট, এবং সম্পূর্ণ দায় লেখকের, পাঠকের কোনো দায় নেই। পাঠক একমাত্র পয়সা দিচ্ছেন এন্টারটেইন হওয়ার জন্য। আমি তার পয়সার যোগ্য সম্মান দিতে পারছি কিনা আমার কন্টেন্ট দিয়ে, সেটা আমার দায়, পাঠকের বা শ্রোতা যাই হোক তার দায় না। এটা কিন্তু খুব মূল্যবান একটি কথা তুমি বললে। না সত্যিই মানে বলতে গেলে মানে প্রেজেন্টেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি সেটা তুমি নট অনলি যে এটা বুক সেক্টরে তা না, তুমি যেই কাজ করো প্রেজেন্টেশন ভালো হলে মানুষ অবশ্যই পছন্দ করে। মানুষ ওই যে বললাম, মানুষ কন্টেন্ট ভোগ করতে চায়, মানুষ একটা কন্টেন্টকে উপভোগ করতে চায়, সেই কন্টেন্ট যে ফর্মেই হোক। এবার আমার দায়িত্ব হচ্ছে, আমি যখন জানি যে আমার পাঠককুল ওটিটি দেখতে বেশি ভালোবাসে, তাহলে আমাকে এমন লেখা লিখতে হবে যাতে লোকজন ওটিটিটা বন্ধ করে আমার লেখাটা পড়ে। সেই লেখার দায়িত্বটা আমার। আমরা চলে এসেছি একদম শেষ প্রশ্নে, সেটা হচ্ছে তোমার লেখা অনেকগুলি ক্যারেক্টার আছে, যদি তোমাকে বলি যে সব থেকে শ্রেষ্ঠ ক্যারেক্টারের যেই প্রাইজটা, ফার্স্ট প্রাইজটা তুমি কাকে দেবে? মানে আমার তৈরি করা চরিত্রের মধ্যে আমার খুব প্রিয় ক্যারেক্টার, আমি দুজন ক্যারেক্টার বলবো আমার খুব প্রিয়। আমার শোধ বলে একটা গল্প আছে, শোধ বলে গল্পে দুর্গাশঙ্কর পণ্ডিত বলে একটি ক্যারেক্টার আছে, যে মেন অ্যান্টাগনিস্ট। ঠিক আছে, যে ওই এক লোককে মানে ঠগীদের দলের হয়ে সর্দার হয়ে বলি দিত ধরে, এবং তার নিজের মেয়েকে বাঁচাবার জন্য। ওই ক্যারেক্টারটা আমার নিজের ভীষণ প্রিয়। আর পটমঞ্জরিতে পদ্মসম্ভবের ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টারটি আমার ওটা অনেকটা আমার নিজের আদলে তৈরি, নিজের যেভাবে কথা বলি বা যেভাবে আর কি করি। তিনি মহাবীর, কিন্তু তুমি সেই ধরনেরই মানে খুব মজাদার মানুষ আর কি, কথাবার্তা সেরকম আর কি। মানে কারো হয়তো গলা কাটতে আসছেন, তার আগে সে বললেন কি ভাই সকালে খেয়ে এসছো তো, মানে কষ্ট হয় না তো বেশি, দেখি একটু মুন্ডুটে দিকে করো তো, এরকম আর কি। তা এই দুটো আমার খুব প্রিয় ক্যারেক্টার। আচ্ছা, কিন্তু আমার সব থেকে প্রিয় ক্যারেক্টার যেটা লিখেছে সেটা হচ্ছে কৃষ্ণনন্দ আগমবাগীশ। তিনি তো ঠিক আছে, মানে তিনি তো বিখ্যাত ক্যারেক্টার, তিনি গল্পের যাকে বলে প্রাণ আর কি, তিনি তো সবেতে আছেন। তিনি কি সত্যি ছিলেন? হ্যাঁ অবশ্যই, মানে তিনি ঐতিহাসিক ক্যারেক্টার, কি অবশ্যই ছিলেন। কৃষ্ণনন্দ আগমবাগীশ ঐতিহাসিক ক্যারেক্টার। আমার যে রূপে দক্ষিণাকালীকে আজকে পুজো করি সেই রূপকল্পনা তার, এটা বিখ্যাত গল্প। প্রতি কালী পুজোর আগেই দেখবে কোনো না কোনো নিউজ পেপারে বা ফেসবুকে তো এই গল্পটা বেরোয়। সকালবেলা উঠে দেখলেন এক গোয়ালিনী ঘুটে দিতে যাচ্ছেন, এ তো বিখ্যাত ফেমাস গল্প। তিনি অ্যাকচুয়ালি এক্সিস্ট করতেন। এবার আমি তার নামটুকু ধার নিয়েছি, বিভিন্নভাবে পেশ করি, এবং তার কোনো উত্তরাধিকারী আছে বলে জানি না। তিনি যদি এসে রয়্যালটি দাবি করেন আমার কিছু করার থাকবে না, কিন্তু অবশ্যই তিনি একজন। এবং তিনি সবচেয়ে বিখ্যাত কেন কৃষ্ণনন্দ আগমবাগীশ, আমি কেন শ্রদ্ধা করি ভদ্রলোককে এত, তার আগে তন্ত্র ছিল হচ্ছে পঞ্চমকার। পঞ্চমকার হচ্ছে মদ, মাংস, মৈথুন, মৎস্য, মুদ্রা। এই পঞ্চমকারে আকীর্ণ আর কি, মানে শুধুমাত্র যাকে বলে উত্তাল যৌনতা, মদ, মাংস, এর বাইরে তন্ত্রলোকে কিছু বুঝতো না। মানে বাংলার হিন্দু ধর্ম দুবার উদ্ধারিত হয়েছিল। একবার হচ্ছে শাক্ত ধর্ম উদ্ধারিত হয়েছিল
আগমবাগীশ মশাইয়ের হাত ধরে, আরেকবার শ্রী চৈতন্যের হাত ধরে, এবং দুজনে সমসাময়িক। অনেকে বলে একই পাঠশালায় পড়তেন, তার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। কিন্তু আগমবাগীশ মশাই যখন বৃহত্তন্ত্রসার লিখলেন, তাতে সমস্ত পঞ্চমকার, অতিরিক্ত যৌনতা, মানে এত মদ মাংস সব বাদ দিয়ে তন্ত্রের যে একদম সারটুকু, এই দেবীর এইভাবে পুজো করতে, এই যন্ত্র এইভাবে আঁকতে হয়, শুধু সেইটুকু লিখে উদ্ধার করে গেছেন। আচ্ছা, নইলে তন্ত্রশাস্ত্র বাংলাদেশ থেকে যে পরিমাণ কদর্যতা প্রবেশ করেছিল, বিলুপ্ত হয়ে যেত। যে পরিমাণ কদর্যতা প্রবেশ করেছিল তন্ত্রশাস্ত্রের মধ্যে, এই পঞ্চমকারের নামে তন্ত্র সাধনা বাংলা থেকে বিলুপ্ত হয়ে যেত। এই ভদ্রলোক এবং আরও দু একজন আছেন, তার একজন বন্ধু ছিলেন জাটিয়া জাদু বলে, পূর্ণানন্দ স্বামী না পূর্ণানন্দ ব্রহ্মচারী, নামটা মনে করতে পারছি না পুরো নামটা, স্বামী ব্রহ্মানন্দ গিরি ছিলেন। তারা মানে মানে কি বলবো, তন্ত্রকে এইরকম উদ্ধার করতে কদর্যতা থেকে সাহায্য করেছেন। কিন্তু এইটি তার খুব বড় কাজ, বৃহত্তন্ত্রসার, যে তিনি তন্ত্রকে সেখান থেকে উদ্ধার করে, যাকে ভক্তির পুজোপাঠ বলে সেই জায়গাটা ফিরিয়ে এনেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সত্যি অপূর্ব লাগলো এই তোমার এই ব্যাখ্যাটা শুনে। আসলে কি বলতো, মানে যখন তুমি গল্প পড়বে বা শুনবে, আর যখন তুমি একটা ক্যারেক্টারকে সত্যি খুব ভালোবাসবে, তুমি চিন্তা করবে সেই ক্যারেক্টার সম্বন্ধে আমি আরও জানবো। সেই আগ্রহে কিন্তু আমি তোমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করলাম যে কৃষ্ণ আগমবাগীশ ভদ্রলোক যিনি ছিলেন, ওনার নামে খুব বেশি জানা যায় না। ওনার নামে বোধহয় মানে খুব বেশি 2.5 থেকে 3 পাতার বেশি কোথাও কিছু লেখা নেই আর কি। 2-4টে গল্প আছে। একটা তো যেটা বললাম দক্ষিণাকালী গল্প, আরেকটা তার ভাইয়ের সঙ্গে, যেহেতু উনি শাক্ত ছিলেন তখন নবদ্বীপে বৈষ্ণবদের রমরমা, তার ভাই ছিলেন সহস্রাক্ষ, তিনি ছিলেন বৈষ্ণব, তাকে সঙ্গে কালী বড় না কৃষ্ণ বড় এই নিয়ে একটা মারামারি হয়, সেটা একটা অলৌকিক ঘটনার মাধ্যমে মিটে যায়। এই দুটো বাদ দিয়ে আর খুব একটা কিছু কিন্তু তার নামে কিছু জানা যায় না। তার ওই যে একটি বই বৃহত্তন্ত্রসার, ওই বলি ওই তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি, যে তিনি বাংলার তন্ত্রকে ওখান থেকে উদ্ধার করে গেছেন। বাহ, অপূর্ব। যেহেতু মানে সময়ের ঘন্টা বেজে গেছে, যদি সময়ের তারা না থাকতো, তারা অবশ্যই নেই, কিন্তু অবিদাকে যদি আমরা মানে সময় ছাড়াও পেতাম, তাহলে হচ্ছে আজকে সারাদিনে ছাড়তাম না। যাই হোক, ব্যাপারটা যেহেতু সময় হয়ে এসছে, অসংখ্য ধন্যবাদ অভিজ্ঞতা। আর অডিয়েন্সকে আমি একটাই কথা বলতে চাই আজকে পডকাস্ট নিয়ে, সেটা হচ্ছে এই যে পজিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জি, যেটা শুনছেন সেটা আদৌ সত্যি কি মিথ্যা সেটা একবার যাচাই করে দেখবেন। বিশ্বাস করুন, কিন্তু অন্ধবিশ্বাস করবেন না। আর এই যে এই জিনিসগুলো, ধরুন আমরা যেটা বলি যে এটা করলে ওটা হবে, এটা করলে এটা হবে, নিজেকে এফেক্ট করাটা, যেটা অভিজ্ঞতা ব্যাখ্যা করলো, ওই এফেক্টটা করতে দেবেন না। এই নিয়ে শেষ করলাম আজকের এপিসোড। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর অভিজ্ঞতা, তোমার নোটবুক সাথে কাজ করে তোমার কেমন লাগলো একটু বলো। খুব ভালো, চমৎকার। আমাকে একটা গিফট দেওয়া হয়েছে, আমি সেটা দেখাতে চাই। গিফটটা যদি কেউ, অসাধারণ, আমি আশাই করিনি এই গিফটটা পাবো। ধন্যবাদ। ক্যামেরাটা কোন দিকে? ওইটা বোধ হয় না? এই গিফট, এই সুন্দর কাউরিবড়ির মন্দিরে একটি পোস্টার নোটবুক থেকে বানিয়ে আমাকে দেওয়া হয়েছে। আমি আশাই করিনি। থ্যাঙ্কস টু নোটবুক, আমার খুব ভালো লেগেছে গিফটটা পেয়ে। অসংখ্য ধন্যবাদ। আর এরকম আরও কন্টেন্ট পেতে আপনারা ফলো করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নোটবুক কলকাতা, নোটবুক কলকাতা। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন মানুষকে, আর লাইক করতে ভুলবেন না, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে, ইউ ক্যান ফলো আস ওভার দেয়ার অলসো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।